হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আমরা যে এক্সামগুলা নিচ্ছি, এক্সামগুলা অ্যাটেন্ড করতেছো? সবাই একটু দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। এবং কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এই ওয়েব অ্যাপের কি হইলো? এই ফেসবুকে সবকিছু ঠিক আছে? হ্যাঁ রিফাত, বলো। কেন? আচ্ছা আচ্ছা, আমি নতুন করে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে। এই ওয়েব অ্যাপের কি হইলো? ফেসবুক থেকে দেখতে পারতেছো? ওয়েব অ্যাপের কি হয়ে গেল? আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখতেছো তোমরা আমাকে বলো সব ঠিক আছে কিনা, একটু চেক করি। ফেসবুকে সব ঠিক আছে তাই না? আচ্ছা একটু ওয়েট, ওয়েব অ্যাপটা হঠাৎ করে ক্লাস অফ হয়ে গেছে, বুঝলাম না। আবার নতুন করে ঢুকি। ফেসবুকে যারা চলে আসছো তোমরা 1 মিনিট ওয়েট করো, দেখি ওয়েব অ্যাপে কি হইল। ওকে, এই ওয়েব অ্যাপে কি এখন শুনতে পাচ্ছ আমাকে? ওয়েব অ্যাপে যারা যুক্ত হইছো আমাকে একটু বলো তো, এখন সব কিছু ঠিক আছে? হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। সবাই আমাকে একটু বলো, আমরা যে এক্সামগুলো নিচ্ছি সবাই এক্সামগুলো অ্যাটেন্ড করতেছো কে কে বলো? এখন কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। আমাদের ভার্সিটি ব্যাচে আমরা যেভাবে পড়াইছি, এখন তোমার গুচ্ছে একটা ভালো পজিশন পাওয়ার জন্য খালি কি করতে হবে? বাসায় সবগুলো অধ্যায় রিভিশন দিতে হবে আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। সবাই একটু বলো তো, পরীক্ষাগুলো দিচ্ছ কে কে? মিস কথা কইও না কেউ আবার। পরীক্ষা না দিয়ে আবার বললো না যে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড। তো সবাই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে, এটা মাস্ট। চলো আমরা শুরু করি। আজকে ক্লাসে আমরা কোন কোন অধ্যায় পড়বো কে কে জানো বলো তো দেখি? সেকেন্ড পেপারে কোন 3টা অধ্যায় আমি নিয়েছিলাম, কার কার মনে আছে? বহুপদী, কৌণিক, স্থিতিবিদ্যা। এই 3টা অধ্যায় থেকে গুচ্ছে কয়টা এমসিকিউ আসবে বলো তো দেখি, কে কে জানো? এই 3টা অধ্যায় থেকে গুচ্ছে কয়টা প্রশ্ন আসবে আমি বলি। বহুপদী থেকে আসবে 2টা, কৌণিক থেকে 3টা অথবা 4টা, স্থিতিবিদ্যা থেকে 2টা। তাহলে কয়টা হইলো বলো? মিনিমাম কয়টা আসবে? 7টা থেকে 8টা। এবং ভার্সিটি ব্যাচে আমরা যেভাবে পড়াইছি, শুধুমাত্র এই 3টা অধ্যায়ের আমার ক্লাসগুলা করা থাকলেই তুমি 8-এ 8 পাবা। শুধু আমার ক্লাস লেকচার রিভিশন দিয়ে যাও, আর কিছু দরকার নেই। আর বাসায় প্র্যাকটিস করার জন্য শুধু প্রশ্ন ব্যাংক। বোঝা গেল? আর প্র্যাকটিস শিট যারা সলভ করছো মোর দেন আমাদের হায়ার ম্যাথে যে প্র্যাকটিস শিটগুলো দিছে এগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক প্লাস আরও এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমস। কাজে আপাতত যদি প্র্যাকটিস শিট পুরাটা সলভ করতে নাও চাও, শুধু প্রশ্ন ব্যাংক সলভ করে যাও, কোনো সমস্যা নেই। শুধু ক্লাস লেকচার রিভিশন আর বাসায় জাস্ট প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস এনাফ। এই 3টা অধ্যায় আমি আবার বলতেছি, ভার্সিটি ব্যাচে যা কিছু পড়াইছি এই শুধু ক্লাস লেকচার রিভিশন দিয়েও তোমার 8-এ 8 পাওয়া উচিত। তবে সময় তো কম, সময় পরীক্ষায় তো ভাই, গুচ্ছ পরীক্ষায় তো 25টা এমসিকিউর জন্য তুমি 25 মিনিট পাবা না। তো কম সময়ে অ্যান্সার করার জন্য অবশ্যই বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে বেশি প্র্যাকটিস করবা সে তত কম সময়ে পারবা। ওকে ঠিক আছে। জিএসটি এর ক্লাসগুলো না করলে হবে, মেইন ক্লাসগুলো করা থাকলে না করলেও চলবে। রাহি, এগুলো হচ্ছে রিভিশন ক্লাস। আমরা যেই রিভিশন প্ল্যানার অনুযায়ী পরীক্ষা নিচ্ছি, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট,
ওই অনুযায়ী ক্লাসগুলো নিচ্ছি। তো তোমাদের যাদের মেন ক্লাসগুলো করা আছে তোমরা এই ক্লাসগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য। ধরো আজকে ক্লাসে আমি 30টা এমসিকিউ দেখাবো, তুমি কয়টা পারো এটা চেক করার জন্য এই সবাই ওয়েবে চলে আসো। ফেসবুকে যারা আসো সবাই ওয়েবে চলে আসো, আমি পোল দিব 1 মিনিট পরে শুরু করি। আজকে ক্লাসটা জাস্ট পোল দিব, নিজের প্র্যাকটিস। আজকে ক্লাসে আমি ধরো যে 30টা এমসিকিউ দেখাবো বা 35টা ধরো, সবগুলা তোমার নিজের পারা উচিত, জাস্ট ভার্সিটি ব্যাচের ক্লাসগুলা করা থাকলে। শুধু ক্লাস লেকচার রিভিশন দিয়ে আসলে হয়ে যাবে। তো সবাই ওইভাবে চলে আসো। ওকে ফাইন, রেডি। শুরুর ম্যাথটা খেয়াল করে দেখো, দ্রুত দেখো। এই যে জিএসটি 21-22 আসছিল, অ্যান্সার করো, আমার আগে অ্যান্সার করো দ্রুত। এইটা পোল দিচ্ছি না, এটা পোল দিচ্ছি না। সবাই যারা ফেসবুকে আছে তোমরা কমেন্টে উত্তর দিও, আর ওয়েবে যারা আসো তোমরা পোলে ভোট দিও। বলো অ্যান্সার কি, কোন সমীকরণে একটা মূল এইটা? এমসিকিউতে আসলে কেমনে করি বলো? এক্স ইকুয়ালস ধরবো, মূলটাকে এক্স ধরবো, মূলটাকে এক্স ধরবো, বাস্তব অংশ দুটো এক পাশে করব আর কাল্পনিক অংশটা আরেক পাশে। বাস্তব অংশটা এক পাশে, কাল্পনিক অংশটা আরেক পাশে। তারপর উভয় পক্ষকে বর্গ করে দিব, কারণ সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখানে স্কোয়ার করলে আই স্কোয়ার মানে -1 আর √3 কে স্কোয়ার করলে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। বলো সবাই পারছো কিনা বলো? এই টাইপের প্রশ্ন যদি আসে কে কে 10 সেকেন্ডে পারবা? এরপরে একটা পোল দিচ্ছি, দাঁড়াও, এরপরে একটা পোল দিচ্ছি, সবাই পোলে ভোট দিবা। আমি আগে দেখি নেই ওটার উত্তর কত, এরপরে আমি পোল দিব। হ্যাঁ রেডি? এটা 30 সেকেন্ডে কে কে পারে দেখি, 30 সেকেন্ডে কে কে পারে? রেডি? পোল দিতে দিতেও তো ক্রিয়েট করতে করতেও 10 সেকেন্ড চলে যায়। আসলে 30 সেকেন্ডের পোল তোমরা 40 সেকেন্ড পেয়ে যাও। হ্যাঁ বলো এটা সঠিক উত্তর কি হবে বলো? দেখি কয়জন পারে, দেখি কয়জন পারে, দেখি দেখি দেখি। এটা সবার পারা উচিত, সবার সবার এটা পারা উচিত। হ্যাঁ ওকে, ভেরি গুড ভেরি গুড। দেখি 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 কে পারে কে পারে কে পারে। আর 5 সেকেন্ড আছে। 4 3 2 1, টাইম আপ। সবার পারা উচিত। সঠিক উত্তর দিছে 23 আউট অফ 50। এত কম কেন ভাই? এটা না পারলে কেমনে হবে? মাত্র 23 জন সঠিক উত্তর দিছে 50 জনের মধ্যে। সঠিক উত্তর কি? ডি, x = 3 - 2i। বাস্তব অংশটা এক পাশে করো, কাল্পনিক অংশটা আরেক পাশে, উভয় পক্ষকে স্কয়ার করে দাও। এটা না পারার, এইগুলা যদি ভুল করো তাহলে কিন্তু চান্স হবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে, সিরিয়াস হয়ে যাও। x স্কয়ার -3 দুগুণে 6 প্লাস 9, এটাকে স্কয়ার করলে 4i স্কয়ার, -2 কে স্কয়ার করলে +4, i স্কয়ার মান -1, i স্কয়ারের মান -1 -4, x স্কয়ার -6x 4 আর 9 13। এইটা যারা পারো নাই ভাইয়া, আগামী 1 মাস পরে চান্স না পেয়ে মন খারাপ করার চাইতে এখন মন খারাপ করে পড়াশোনা করো। এখনো সময় আছে, এখনো সাবধান হয়ে যাও, এখনো সাবধান হয়ে যাও ভাইয়া। আরো একটা মাস অনেক। এইটা দ্রুত, এটার অ্যান্সার কত আমি পোল দিচ্ছি। 30 সেকেন্ডের পোল ট্রাই করো। এটা একটা পরীক্ষা মনে করো, মনে করো যে আজকের ক্লাসটা একটা পরীক্ষা। 30 সেকেন্ডের পোল ট্রাই করো। যদিও আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড, বাট পোল ক্রিয়েট করতে করতেই 10 সেকেন্ড চলে যায়, মানে 40 সেকেন্ড করে পাচ্ছ তোমরা। আজকে ক্লাসে জাস্ট সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এগুলো না পারলে কিন্তু ভালো পজিশন আসবে না। পরে মন খারাপ না করে এখন মন খারাপ করে এখন পড়াশোনা করো। আগামী 1 মাস পরে তুমি চিন্তা করো যে চান্স পাইলা না, তখন যে খারাপটা লাগবে, এটা এখন নিজের মধ্যে ফিল করে পড়াশোনা করো। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এখন মন খারাপ করো, পরে মন খারাপ যাতে না হয়। 34 আউট অফ 47, এটাও খারাপ। আরো সবারই পারা উচিত। 34 আউট অফ 47 সঠিক উত্তর দিছে 34 আউট অফ 47। এটা সঠিক উত্তর হচ্ছে সি। পি এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো জটিল হবে? সমীকরণের মূল জটিল হওয়ার কন্ডিশন কি? নিশ্চায়ক নেগেটিভ। এখানে নিশ্চায়ক বি স্কোয়ার -4ac, বি এর জায়গায় আছে 3, 3 স্কোয়ার
4 ইন্টু এ এর জায়গায় আছে পি, সি এর জায়গায় আছে কত 4 লেস দেন 0, তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 16 পি লেস দেন 0, সরি 9 স্কোয়ার না তো শুধু 9, তারপরে দেখো 16 পি ওইদিকে নিয়ে যাও 9 লেস দেন 16 পি, তাইলে এটাকে আগে লিখো 16 পি বাম পক্ষে কোণে 16 পি, এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন, পক্ষান্তর করে ফেলছি মানে এইটার চিহ্নটা চেঞ্জ করছি, এটাকে বাম পাশে লিখছি এটাকে ডান পাশে, আগে এটা 16 পি এর দিকে মুখ করেছিল এখনো 16 পি এর দিকে, কথা তো একই। মনে করো 3 গ্রেটার দেন এরকম ধরো 2 লেস দেন 3 যে কথা, 3 গ্রেটার দেন 2 একই কথা, এই কাজটা করছি কারণ আমরা চলকটাকে বাম পাশে আনছি। এইবার দেখো সুতরাং পি, আচ্ছা বলো এটা যারা যারা পারো নাই কেন পারো নাই, এখনো যদি ভাইয়া সিরিয়াস না হও পরে কান্নাকাটি করো না, এখন সময় আছে, এখন কষ্ট করো, কষ্ট করার এখনো 1 মাস আছে, 1 মাস কাজে লাগাও, পরে কান্নাকাটি করে তো লাভ নাই। এইটার উত্তর বলো, এইটা ক্লাসে করে দিছি, এটা মেইন ক্লাসেই করে দিছিলাম, এইটা 30 সেকেন্ডের পোল। একজন বলছে সময় লাগে, এই 40 সেকেন্ড এনাফ, এগুলা যে পারে তার জন্য। আমি তো পোল দিচ্ছি 30 সেকেন্ডের, বাট পোল ক্রিয়েট করতে করতেই 10 সেকেন্ড চলে যায়, মানে 40 সেকেন্ড পাচ্ছ তোমরা। এগুলা যে পারবে সে 40 সেকেন্ডেই পারবে ভাই, আরো ফাস্ট হইতে হবে। এই কেটা ছোট হাতের কে হবে, এখানে বড় হাতের কে দিয়ে দিছে, বাট এটা ছোট হাতের কে হবে, আরো ফাস্ট হইতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো কাল্পনিক হবে, কাল্পনিক মানেই জটিল, কথা একই, কাল্পনিক মানে জটিল। ডি লেস দেন 0, দ্রুত অ্যান্সার দাও, কাল্পনিক মানে জটিল, কাল্পনিক মানে জটিল। সঠিক উত্তর দিছে কয়জন, 23 আউট অফ 37। আচ্ছা এটা একটু বড় ছিল, হয়তো অনেকে শেষ করতে পারে নাই, সমস্যা নেই, এটা যারা শেষ করতে পারে নাই অসুবিধা নাই, এটা একটু বড় ক্যালকুলেশন, সমস্যা নাই। দেখো বি স্কয়ার কে প্লাস 1 হোল স্কয়ার, দেখো মনে মনে বি স্কয়ার মানে সরি এটাকে স্কয়ার করলে কে স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, 4 ইন্টু এ ইন্টু এটাকে গুণ করো 4k মাইনাস 4 লেস দেন 0, বুঝছো নাকি? এই যে বি স্কয়ার এটাকে স্কয়ার করলে এটা মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি এর মান 1, 1 দিয়ে তো গুণ করা লাগে না, তাহলে মাইনাস 4 ইন্টু কে মাইনাস 4 ক্যালকুলেশন করে দেখো কত আসে। কে স্কয়ার এনে মাইনাস 4k এনে প্লাস 2k কত মাইনাস 2k, এনে মাইনাস 4 এনে প্লাস 1 মাইনাস 3 লেস দেন 0। এইবার মিডল ফ্যাক্টর করো, কে স্কয়ার মাইনাস 3k প্লাস কে মাইনাস 3, এই মিডল ফ্যাক্টর মনে মনে করে ফেলা উচিত, কে মাইনাস 3 কে প্লাস 1 লেস দেন 0। তাহলে এই দুইটার গুণফল লেস দেন 0 কখন হয় বলো, লেস দেন 0 কখন হয় ক্লাসে দেখাইছিলাম। আগে তুমি মান বের করো, এটা তো ইকুয়ালস টু 0 না, এটা কি লেস দেন 0, খেয়াল করে দেখো লেস দেন 0। তুমি এখান থেকে আগে 0 ধরে কে এর দুইটা মান বের করবা, একটা কে এর মান আসবে -1, দেখো একটা কে এর মান আসবে -1 আর একটা আসবে +3। এখানে দেখো এটা লেস দেন 0, লেস দেন 0 হলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই যে দুটার মধ্যে উত্তর হবে -1 থেকে +3 পর্যন্ত, -1 থেকে +3 পর্যন্ত, এই যে উত্তর শেষ। ভাইয়া যখন লেস দেন 0 থাকবে, শোনো তুমি মনে মনে আগে এই দুটাকে 0 ধরো, 0 ধরলে এখানে আসবে 3 এখানে -1, তো যেহেতু লেস দেন 0 আছে তাহলে উত্তর হবে এই দুটার মধ্যবর্তী ভ্যালু, -1 থেকে +3 এর মধ্যে যে কোনো মান। এই যে বুঝছো ঘটনা, -1 থেকে দেখো যখন লেস দেন 0, দুইটা সংখ্যার বা দুইটা উৎপাদকের গুণিতক যখন গুণফল যখন লেস দেন 0 হবে, দুইটা রাশির গুণফল যখন লেস দেন 0, তখন তুমি আগে দুইটার মান 0 ধরে বের করো, একটা আসবে +1 একটা -1 একটা +3। লেস দেন 0 থাকলে উত্তর এই দুইটার মধ্যে। আচ্ছা যদি গ্রেটার দেন 0 থাকতো তাহলে কি হইতো বলো তো, দাঁড়াও আমি একটু কপি করি, কি ছিল k-3 k+1, k-3 k+1 বলো, k-3 k+1, এটা কিন্তু পরীক্ষায় আসবে, k-3 k+1 যদি লেস দেন 0 হয় তাহলে কি করবা, আগে মনে মনে দুইটা ভ্যালু বের করবা, এখান থেকে -1 এখান থেকে কত +3, যদি লেস দেন 0 হয় তাহলে এই যে ছোট থেকে বড় এই দুটার মধ্যবর্তী, এই সংখ্যা রেখা আগায় দেখাই, ধর এটা 0 এটা -1
এইটা ধরো 1 2 3, এই যে 3, এই দেখো এই যে ছোট থেকে বড় এই মধ্যবর্তীটা হবে উত্তর, ছোট থেকে বড় এই মধ্যবর্তীটা এতটুকু হবে উত্তর, এই যে এতটুকু, তো বেশি মোটা হয়ে গেছে, এই যে ছোট থেকে বড়। আর যদি এখানে গ্রেটার দেন 0 থাকতো তাহলে কি হইতো বলো তো দেখি, কয়জন পারে? ক্লাসে দেখাইছিলাম তো, k-3 ইন্টু k+1, ধরো যে এইটা গ্রেটার দেন 0, এই যে লেস দেন 0 না, এবার গ্রেটার দেন 0, এবার কি হবে? সংখ্যা রেখা চিন্তা করো, এবার এইটা বাদে বাকিটা উত্তর, ওয়েট, এই যে 0, এই যে -1, ধরো এই যে +3, যখন লেস দেন 0 থাকলে এই দুটার মধ্যবর্তী, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে উত্তর হবে এই যে এটার বাইরে, বড়টার থেকে বড়, বড়টার থেকে বড়, এই দুটার মধ্যে বড় কে? 3 বড়, বড়টার থেকে বড় আর ছোটটার থেকে ছোট, এই যে অর্থাৎ উত্তর হবে কে 3 এর চাইতে বড় অথবা -1 এর চাইতে ছোট, শেষ। এইটা অথবা এইটা, শেষ। এইটা অথবা এইটা, শেষ। কে কে বুঝতে পারছো বলো? মনে থাকবে? জাস্ট একটু খেয়াল রাখো, পরীক্ষায় কিন্তু আসবে, যখন লেস দেন 0 তখন এই দুইটার মধ্যে উত্তর, এই দুটার মধ্যবর্তী অংশ, আর যখন গ্রেটার দেন 0 তখন বড়টার চাইতে বড়, সরি, মনে রাখার বুদ্ধি হচ্ছে, মনে রাখার বুদ্ধি হচ্ছে গ্রেটার দেন 0 হইলে বড়টার থেকে বড় অথবা ছোটটার থেকে ছোট। ঠিক আছে, ভেরি গুড। এই যে দেখো পরীক্ষায় এই টাইপের প্রশ্ন চলে আসছে, দেখো এর কোন ডোমেনের জন্য, মানে এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। আগে আমাকে বলো বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি, এটা করে দেই। বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি বলো? এই শর্ত কি? নিশ্চয়কের মান গ্রেটার দেন 0, তাহলে এখানে নিশ্চয়কের মান গ্রেটার দেন 0, দেখো b² - 4ac গ্রেটার দেন 0, বি এর জায়গায় আছে কি, দেখো বি এর জায়গায় আছে a, তাহলে a² - 4 ইন্টু এ এর মান কত, দেখো এর মান 1 আর সি এর মান কত 3 গ্রেটার দেন 0, দেখো a², খেয়াল করে দেখো a² - 12 গ্রেটার দেন 0, তাহলে এখানে খেয়াল করে দেখো a+12 ইন্টু, এই ওয়েট 12 না তো √12 হবে, মানে 12 মানে কি √12 হোল স্কয়ার গ্রেটার দেন 0, তাহলে a+√12 ইন্টু a - √12 গ্রেটার দেন 0। এইবার বলো কি হবে? আচ্ছা √12 মানে কত জানো? √12 মানে কিন্তু 3 4 12, 4 সরি 2√3, দেখো যেভাবে লিখি 4 ইন্টু 3, 4 কে বর্গমূল করলে 2, 3 কে বর্গমূল করলে √3, এই দেখো 2√3, এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো a+2√3 a - 2√3, তাহলে যেহেতু গ্রেটার দেন 0 আছে বল উত্তর কি হবে? মনে করো এটা 0, ওয়েট, এটা 0, এইটা এখান থেকে দেখো এখান থেকে আসবে প্লাস, এটাকে 0 ধরো, এটার মান আসবে 2√3, আর এটাকে 0 ধরলে -2√3, তাহলে উত্তর কি হবে ভালো মতো বোঝো। গ্রেটার দেন 0 আসে, গ্রেটার দেন 0 ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই যে এটা তো এইদিকে চলতে থাকবে, ছোট থেকে ছোট, খেয়াল করে দেখো ভালো মতো বুঝছো, এই যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাহলে এইদিকে কি ইনফিনিটি, এইদিকে পজিটিভ ইনফিনিটি, এইদিকে নেগেটিভ ইনফিনিটি, তার মানে উত্তর হবে ভালো মতো বুঝছো কিন্তু। এই যে তুমি এই দুটাকে আগে মনে মনে 0 ধরো, এটাকে 0 ধরলে a এর মান হবে 2√3, এটাকে 0 ধরলে -2√3, যেহেতু গ্রেটার দেন 0 আছে উত্তর হবে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এই যে দেখো এই যে উত্তর সি, এই দেখো মাইনাস ইনফিনিটি, দেখো এই যে মাইনাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত, এইদিকে কিন্তু নেগেটিভ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে এটাকে সেট আকারে লিখছে, মাইনাস ইনফিনিটি থেকে -2√3, এই যে মাইনাস ইনফিনিটি থেকে -2√3, এবং 2√3 থেকে এইদিকে প্লাস ইনফিনিটি, 2√3 থেকে প্লাস ইনফিনিটি। কে কে বুঝছো এটা বলো? অপশন দেখেই বুঝে ফেলা উচিত যে ভাই ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই যে এটাকে এইভাবে সেট আকারে ওই যে
সেট আকারে তোমরা 9 10 পড়ছিলা, এটাকে এভাবে লেখা যায় যে এখানে এভাবে লেখা যায় যে এ এর মান গ্রেটার দেন 2√3 অথবা এ এর মান লেস দেন 2√3 মাইনাস 2√3। এই যে এটার থেকে ছোট অথবা এটার থেকে বড়। তো তুমি যদি সেট আকারে লিখো এই যে এইভাবে লেখা যাবে। ভেরি গুড, ভালো মতো বুঝে যায় ও, এগুলা পরীক্ষা আসবে। যেমন এইগুলা, এটা সবার পারা উচিত। এটা পোল দেওয়ার দরকার আছে বলো তো? এটা এটা কমেন্ট করবে, এটা শুধু শুধু পোল দিয়ে সময় নষ্ট না করি, এটা বেশি সোজা। এটা পোল দিয়ে সময় নষ্ট না করি, তোমরা কমেন্টে বলো এটার উত্তর কত আসে, দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সমীকরণের মূলদ্বয় এ এবং বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে এ প্লাস বি বের করো, মূল দুটার যোগফল মাইনাস এ প্লাস 2, মাইনাসে প্লাস 2 আর গুণফল -1। দেখো মাইনাসে প্লাস 2/1 মানে প্লাস 2, -1/1 মানে -1। এবার বসায় দাও এ প্লাস বি হোল স্কোয়ার, 2k স্কোয়ার করলে 4, মাইনাসে প্লাস 2 6। উত্তর কত? 6। উত্তর বি 6। ভেরি গুড, বোঝা গেল। তারপরে আরেকটা পোল দিব, এটা সবার পারা উচিত। ওয়েট, এইটা সবার পারা উচিত। হ্যাঁ রেডি, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, এটা সবার পারা উচিত। এটা পোল দিচ্ছে, এটা যারা যারা না পারবে এদেরকে ক্লাসের মধ্যেই দৌড়া মারবো। 30 সেকেন্ড মোর দেন এনাফ। রেডি? এটা যারা যারা পারবে না গরম গরম মাইর, বাকি নাই, একদম গরম গরম নগদে মাইর, নগদ মাইর, বাকির কাহিনী নাই। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলছে এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, একটি অপরটির সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত মানে একটা আলফা হলে একটা মাইনাস আলফা। একটা মূল যদি পজিটিভ আলফা হয় আর একটা মূল হবে নেগেটিভ আলফা, জাস্ট দুইটা মূল যোগ করে দিলে কাজ শেষ। দেখি কয়জন পারে। এই তোমরা এত স্লো হয়ে গেছো কেন? এই ম্যাথগুলো 30 সেকেন্ডে না পারলে কেমনে হবে? মাত্র 15 জন সঠিক উত্তর দিছে। এইগুলোর জন্য কি সারাদিন দিবে তোমারে ভাই? আরো ফাস্ট হইতে হবে। এগুলো একটাও প্র্যাকটিস করে না, বাসার মধ্যে খালি শুয়া বইয়া ঘুমাইয়া ভালো পজিশন পাওয়া যাইব না। যারা এইগুলা সলভ করতে 1.5 মিনিট লাগাইতেছো তোমাদের কিন্তু 15টা এমসিকিউ দেখানোর টাইম, 12টা 13টা দেখাইলে সময় শেষ হয়ে যাবে। মিনিমাম 25টার মধ্যে 20টা এমসিকিউ পারার মতো থাকবে, 5টা এমসিকিউ অনেক কঠিন আসবে, ওলা বাদ। বাট 20টা যারা আমাদের ক্লাসগুলো করছো ম্যাথে 20টা পারার মতো থাকবে। 20টা তো একবার পড়ার মতো সময় তো লাগবে। হায়ার ম্যাথে তো তুমি 20 মিনিটের বেশি পাবা না। তো দেখো দুইটা মূলের যোগফল 0 হয়ে যাবে। দুইটা মূলের যোগফল কি? -b/a, -b এর জায়গায় 6 - 2k, x এর সহগ হচ্ছে b ডিভাইড বাই a k + 3। এই বুঝছো নাকি? দুইটা মূলের যোগফল, এটা তো 0 হয়ে যাবে। -b সূত্র হচ্ছে -b মানে x এর সহগ ডিভাইড বাই a, a মানে x স্কয়ারের সহগ। তাহলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে হয়ে যাবে 0, 0 দিয়ে আর গুণন করে দিলে 0, 0 সমান -6 + 2k। এই যে এটা 0 হয়ে যাবে, আর গুণন করে দিলে 0, এটা -6 মাইনাসে প্লাস 2k, তাহলে 2k সমান +6, k সমান 3। এইটা 30 সেকেন্ডে যারা পারো নাই তোমরা বাসায় প্র্যাকটিস করো না। এত কম ইফোর্ট দিয়ে ভালো পজিশন আশা করা যায় না। তুমি যতটুকু ইফোর্ট দিবা, তুমি যদি 90 পাওয়ার ইফোর্ট দেও তুমি 80 পাবা, কারণ তোমার এফিসিয়েন্সি কিন্তু 100% না। তুমি ভুল করবা এই পরীক্ষার হলে। তুমি যদি 80 পাওয়ার প্রিপারেশন নাও তুমি 70 পাবা, তুমি 60 পাওয়ার প্রিপারেশন নিলে 50। অন্তত 60 পাওয়ার প্রিপারেশনটা নেও, যাতে 50 অন্তত পাও গুচ্ছে। নাহলে যদি 40-45 পাইয়া 10,000 15,000 পজিশনে থাকে তাহলে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইতে পাইতে অন্যান্য স্টুডেন্টরা ক্লাস শুরু করে দিবে। একটু টার্গেট করো, একটু কষ্ট করো, বেশি দিন তো নাই। এই যে এই উত্তরটা মুখস্থ রাখতে বলছিলাম, কার কার মুখস্থ আছে বলো? বলছিলাম যে এই ম্যাথটা এত বেশি আসে, উত্তরটা মুখস্থ রাখতে বলছিলাম, কারণ এটা ক্যালকুলেশন করে বাইর করতে অনেক বড় হয়। ক্যালকুলেশন করে যদি ম্যাথ করো অনেক বড় হবে ম্যাথ। এই আটকে গেছে ক্লাস। এই ক্লাস তো ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি, কারা বলে ক্লাস নাকি আটকে গেছে? এরা কারা? এটার উত্তর বলো, এটার উত্তর।
এটার উত্তর যে মুখস্থ রাখতে বলছিলাম, কার কার মনে আছে বলো? এটার উত্তর মুখস্থ করতে বলছিলাম। আমি বলছিলাম যে এমন কিছু বড় বড় ম্যাথ যেগুলা বোর্ডে অনেক বেশি আসে এবং ক্যালকুলেশন একটু বড়, মুখস্থ রাখতে বলছিলাম। কার কার মনে আছে? উত্তর 6,-1। এরকম কিছু কমন কমন ম্যাথের উত্তর মুখস্থ করে ফেলবা। 6,-1 মনে রাখবা, আগে 6 পরে -1। বড়টা হচ্ছে 6 পজিটিভ, বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ। ভুল করবে না। অনেকে কিন্তু আবার এই যে -6 +1 দেখায় ফেলতে পারে ভুলে। এটা উত্তর হচ্ছে 6,-1। 6,-1, বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ। 6,-1 এইভাবে মনে রাখবা। ঠিক আছে, এরপরে এটা বলো। এই যে এটা 30 সেকেন্ডে বাড়া উচিত। আচ্ছা, এটা আর পোল দিচ্ছি না, এটা বলো, দ্রুত বলো। যে শর্তে দ্বিঘাত সমীকরণ একটি মূল অপরটির উল্টা এবং চিহ্নের বিপরীত হবে। একটা মূল অপরটার উল্টা এবং চিহ্নের বিপরীত চিহ্নে, দেখো একটা আলফা হলে একটা -1/α, -1/α। খেয়াল করে দেখো, একটি মূল অপরটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা আলফা হলে একটা 1/α এবং চিহ্ন বিপরীত। দুটা গুণ করে দাও। এই দুটার গুণফল কত? -1। দুইটা মূলের গুণফল c/a, তাহলে c সমান -a। কে বুঝছো ভাই? ইনস্ট্যান্ট অ্যান্সার। একটা মূল আর একটার বিপরীত এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এই দুইটা মূলের গুণফল কি হবে? দুইটা মূলের গুণফল করলে আলফা আলফা কাটা থাকবে -1, c/a, c সমান -a। সঠিক উত্তর সি। ভেরি গুড। ওকে ফাইন, এইবার বলো। ওকে, এই যে আগে এইটা আমি পোল দিচ্ছি, আমি আগে উত্তর দেখে এটা কত। আমি পোল দিচ্ছি, তোমরা অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, ওকে, পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল। এইটাও সবার পারা উচিত। এটা যারা পারবে না এরা একেবারে দুনিয়ার ফাঁকিবাজ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর একটা মাস জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম করো। একটা পাবলিক ইউনিভার্সিটি একটা ভালো সিট আগে দখল করো, পরে যাই করো জীবনে, ভালো মন্দ যাই করো, আগে আর একটা মাস পরিশ্রম করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগে একটা 5,000-এর মধ্যে একটা পজিশন আনো। চান্স তো গুচ্ছতে ভাই 18,000 20,000 পর্যন্ত চান্স পায়, বাট ওয়েটিং লিস্টে অত দূরে যাতে না থাকা লাগে 10,000-এর ভিতরে টার্গেট করো। হ্যাঁ, আর 1 সেকেন্ড আছে, লাস্ট 0, টাইম আপ। এটা সঠিক উত্তর দিছে। এই ঘটনা কি, আমি কি সঠিক উত্তর ভুল দেখাইছি? এই সবাই উত্তর দিচ্ছে এ, আমি সঠিক উত্তর দেখাই দিছি বি। আমি কি ভুল দেখাই দিলাম নাকি? আমি কি ভুল দেখাই দিলাম? আচ্ছা দেখো কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণের একটি উৎপাদক x-3 হবে। বুদ্ধি কি, x-3 কে মনে মনে 0 ধরবা। x-3 কে মনে মনে 0 ধরলে x জায়গায় 3 বসাই দিবা, কারণ উৎপাদক হইলে ভাগশেষ 0। তাহলে x এর জায়গায় 3 বসায় দাও, ভাগশেষ এই যে 0। তাহলে কত দেখো, 9 থেকে 9 কাটা, কে সমান -3। হ্যাঁ, সঠিক উত্তরে ভেরি গুড। এটা সবাই পারছে, সবাই সঠিক উত্তর দিয়েছে, বাট আমি অ্যান্সার ভুলে মনে হয় বি চাপ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সঠিক উত্তর -3। ভেরি গুড। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এই অধ্যায়ের লাস্ট ম্যাথ, এইটা বলো, কোন শর্তে এই সমীকরণের দুইটি মোলের সমষ্টি শূন্য হবে? এটা আমি ধরো 1 মিনিট সময় দিলাম, এখানে করো। এটা পোল দিচ্ছি না, তোমরা অ্যান্সার করো। পোল দিলাম না, তোমরা অ্যান্সার করে বাইরে করে বলো। হ্যাঁ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছে। সঠিক উত্তর বি। সঠিক উত্তর এই, আবার কি হইল?
এটা সঠিক উত্তর বি। একটু ওয়েট করো। ভাই ঠিক হয়ে যা, ডিস্টার্ব করিস না। হ্যাঁ ঠিক হয়ে গেছে। দেখো এটার সঠিক উত্তর হচ্ছে বি। কেমনে? তোমাকে বলছে কোন শর্তে এই ত্রিঘাত সমীকরণের দুইটি মূলের সমষ্টি শূন্য হবে। আচ্ছা দুইটা মূলের সমষ্টি শূন্য মানে কি? একটা যদি আলফা হয় আর একটা মাইনাস আলফা, আরেকটা ধরলাম বিটা। কে কে আমার সাথে একমত? দুইটা মূলের সমষ্টি শূন্য হইলে একটা যদি আলফা হয় আর একটা মাইনাস আলফা হবে, এটা সবাই বুঝছো? তো এই সমীকরণের মূল তো তিনটা, একটা আলফা, একটা মাইনাস আলফা, আর একটাকে ধরলাম বিটা। এইবার আমাকে বলো এই তিনটা মূলের যোগফল কি হবে? তিনটা মূলের যোগফল কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস এম। দেখো মাইনাস বি বাই এ, মাইনাসে মাইনাসে প্লাস এম ডিভাইড বাই 1। তাহলে এখানে আলফা আলফা কাটা, আলফা আলফা কাটা, বিটার মান আসছে এম। এরপরে দেখো দুইটা করে মূল গুণ করে যোগ, দুইটা করে মূল গুণ করে যোগ, আলফা এবং মাইনাস আলফা গুণ করলে মাইনাস আলফা স্কোয়ার, মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস আলফা বিটা, মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা। দেখো এই যে এই দুইটা মূল গুণ করলে মাইনাস আলফা স্কোয়ার, এইটা আর এইটা গুণ করলে মাইনাস আলফা বিটা, এইটা আর এটা গুণ করলে প্লাস আলফা বিটা, এটা কাটাকাটি মাইনাস আলফা স্কোয়ার থাকবে, মাইনাস আলফা স্কোয়ার সমান প্লাস মাইনাস প্লাস এন। দেখো এই যে আলফা বিটা কাটা, তাইলে আলফা স্কোয়ার সমান নেগেটিভ এন, আলফা স্কোয়ার সমান নেগেটিভ এন। এরপরে কি আছে? তিনটা বলের গুণফল, এই তিনটা বলের গুণফল মাইনাস আলফা স্কোয়ার বিটা। এই যে এটা হচ্ছে তিনটা মূলের যোগফল, এটা দুইটা করে মূল গুণ করে যোগ, এটা হচ্ছে 3 নাম্বার অস্ত্র। তিনটা মূলের যোগফল, তিনটা গুণ করে দেখো আলফা স্কোয়ার বিটা, সামনে প্লাস মাইনাস মাইনাস, কত হবে? প্লাস মাইনাস মাইনাস আর এই ভুল করো না, প্লাস মাইনাস মাইনাস আর এখানে আলফা স্কোয়ারের মান বসাই দাও আর বিটার মান বসাই দাও। দেখো আলফা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস এন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন হয়ে যাবে, আর বিটার মান হচ্ছে এম সমান মাইনাস আর, তাহলে এক পাশে করো এম এন প্লাস আর সমান 0। এই সবাই বুঝছো? খুবই ইজি, খালি তিনটা অস্ত্র ইউজ করা, তিনটা অস্ত্র ইউজ করতে পারলেই কাজ শেষ। দুইটা মূলের যোগফল 0, তাই একটা 2 হইলে একটা -2, একটা আলফা হইলে একটা মাইনাস আলফা, আর একটাকে ধরলাম বিটা। তিনটা মূলের যোগফল এম, এখান থেকে বিটা বের হয়ে গেল। দুইটা করে মূল গুণ করে যোগ, আলফা বিটা কাটা, মাইনাস আলফা স্কোয়ার সমান এন, তাহলে আলফা স্কোয়ার সমান মাইনাস এন। তিনটা মূলের গুণফল, এই তিনটা মূল গুণ করো, মাইনাস আলফা স্কোয়ার বিটা সমান প্লাস মাইনাস আর, আলফা স্কোয়ারের মান বসে তো মাইনাস এন, মাইনাসে মাইনাসে প্লাস এন হয়ে যাবে, আর বিটার মান হচ্ছে এম, তাহলে এম এন সমান মাইনাস আর, এই যে এম এন সমান মাইনাস আর, তাহলে এম এন প্লাস আর সমান 0। ভেরি গুড। এইবার আমাকে বলো এই যে বহুপদী অধ্যায় শেষ হইলো, বহুপদী অধ্যায়ে ম্যাথ করাইছি কয়টা? 12টা। এই 12টার মধ্যে কে কয়টা পারবা পরীক্ষায়? এই যে একটা দেখো, এই 12টার মধ্যে এই টাইপগুলাই ধরো পরীক্ষা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11টা, 12টা না 11টা। এই 11টার মধ্যে কে কয়টা পারবা? সবগুলা পারা উচিত, কিন্তু এই 11টার মধ্যে সবগুলা পারা উচিত, সবগুলা পারা উচিত, কিন্তু আমি জানি সবাই সবগুলা পারো নাই। সবগুলা পারা উচিত, কিন্তু সবাই সবগুলা পারোনি, এটাও সত্যি কথা। তো যারা পারোনি, তোমরা কেন পারোনি বইলো? যারা পারোনি তোমরা কেন পারোনি এটার উত্তর দিয়ে যাও, উত্তর দিয়ে যাও কেন পারোনি। অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। ঠিক আছে ফাইন। এখন আগে আমরা পরাবৃত্ত দিয়ে শুরু করি। আজকে ক্লাসে আমরা বহুপদীর যে 11টা এমসিকিউ দেখলাম সবগুলাই তোমার পারার মতো ছিল। যারা সবগুলা পারোনি, কেন পারোনি? ভালো মতো প্র্যাকটিস করো নাই। তো এখনো সময় আছে, ভালো মতো প্র্যাকটিস করো। এটা শীর্ষবিন্দু হলো, আমি পোল দিচ্ছি, এটার শীর্ষবিন্দু। তোমরা কমেন্টে উত্তর দেওয়া শুরু করে দাও। এটার শীর্ষবিন্দু আমি পোল দিচ্ছি,
30 সেকেন্ডের পোল। আগে দেখি এটা কয়জন পারে, অন্তত এইটা সবার পারা উচিত। সরি, হ্যাঁ দেখি এইটা সবাই সবাই পারে কিনা, এইটা সবার পারা উচিত, এইটা সবার পারা উচিত। দেখি কয়জন পারে। এই ফেসবুকে যারা আসো তোমরা প্র্যাকটিস করো, ভালো মতো প্র্যাকটিস করো, ফাঁকিবাজি করো না, প্র্যাকটিস করে উত্তর দিও। আরেকজনটা দেখে দেখে কমেন্ট করে ফেলো না, তুমি বাইর করে তারপরে উত্তর দিও। সঠিক উত্তর দিছে 33 আউট অফ 55। এটাও তো ভালো না, আরও তো, এটা তো সবার পারা উচিত। পরাবৃত্তের শীর্ষ যারা বাইর করতে পারো না, তোমাদের তো অবস্থা, আরো ভালো পড়াশোনা করতে হবে। 33 আউট অফ 55, আরো ভালো করে পড়াশোনা করতে হবে। এটাকে আগে হোল স্কয়ার বানাইতে হবে। ওয়াই স্কোয়ার মাইনাস 8y সমান 4x। হোল স্কয়ার বুদ্ধি কি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 16। বাম পাশে 16 এক্সট্রা যোগ করতে হয়েছে, ডান পাশেও 16 এক্সট্রা যোগ করতে হবে। ম্যাথ তো এখানেই শেষ। y মাইনাস 4 হোল স্কয়ার সমান 4 কমন নিলে x প্লাস 4, শেষ। এতটুকু কাজ তো 30 সেকেন্ডে করা উচিত। শোনো, সবগুলা ম্যাথ যে তুমি 30 সেকেন্ডে পারবা তা তো না, কিছু কিছু ম্যাথ তো পারতে হবে। এইবার খেয়াল করে দেখো, তুমি এটাকে মনে মনে জিরো ধরবা, এই যে এক্স প্লাস 4 কে মনে মনে জিরো ধরলে এক্স এর মান -4, আর ওয়াই -4 কে মনে মনে জিরো ধরলে ওয়াই এর মান +4। তাহলে বিন্দুটা কি হবে, বুঝ কোটি, বুঝ -4 কোটি +4, বুঝ এক্স এর মান -4। এই যে এক্স প্লাস 4 কে জিরো ধরলে এক্স এর মান -4, ওয়াই -4 কে জিরো ধরলে ওয়াই এর মান +4। এইটা যারা পারো নাই তোমাদেরকে তো বেত্রাঘাত করা দরকার, বেতাই না মারা দরকার। এটার বলো, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এই উৎকেন্দ্রিকতা থেকে পরীক্ষা আসবেই। হ্যাঁ, অপশন টেস্ট করলে হয়ে যাবে, বাট যদি একাধিক শীর্ষবিন্দু অপশন টেস্ট করেও করা যায়, বাট একাধিক অপশন যদি সিদ্ধ করে তখন কি করবা? শীর্ষবিন্দু মানে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তো পরাবৃত্তের উপরস্থ বিন্দু তো আর অনেক হইতে পারে। ধরো 4টা অপশনের মধ্যে 2টা অপশন সিদ্ধ করে, কাজেই সবসময় অপশন টেস্ট করতে গেলে কিন্তু ধরা খাওয়া লাগতে পারে। হ্যাঁ, এটার উৎকেন্দ্রিকতা দেখি দেখি দেখি, এটা সবার পারা উচিত, সবার পারা উচিত। উৎকেন্দ্রিকতা এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, এটা মনে মনে এগুলো তো লিখবা না, √7 হোল স্কোয়ার। তাহলে এখানে কে বড়? অবশ্যই এ গ্রেটার দেন বি। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান √, এটা কি উপবৃত্ত, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো 7/16, এটা মনে মনে, এটা তো এই লাইন তো তোমার লেখার দরকার নাই, এই লাইন তো তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি, তুমি তো আর পরীক্ষা লিখবা না, তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা। তাহলে √, নিচে 16, 16 থেকে 7 গেলে 9, তাহলে 3/4। এই উৎকেন্দ্রিকতা কি নেগেটিভ হইতে পারে বলো তো? উৎকেন্দ্রিকতার মান কখনো নেগেটিভ হয় না। তাহলে এইটার উত্তর তো আগেই বাজে, নেগেটিভ কোনোদিন হবে বলো? তাহলে বাকি থাকলো এই দুইটা। এবং বলো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি একের চেয়ে বড় হইতে পারে? শোনো আমার কথা শোনো, ম্যাথ কিন্তু করা লাগে না যদি একটু বুদ্ধি খাটাও। উৎকেন্দ্রিকতা কখনোই নেগেটিভ হয় না, সি আর ডি বাদ। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা অলওয়েজ একের চাইতে ছোট। তাহলে 4/3 তো একের চাইতে বড়, এটাও হবে না। সঠিক উত্তর এ, সঠিক উত্তর এ। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি। এইবার এইটা বলো, এটার অসীম তটের সমীকরণ কি হবে? পড়াইছি ক্লাসে, এগুলা কিন্তু আসবে। টপিকটা জানো মানে তুমি ম্যাথ পারবা। এই ম্যাথগুলা যে খালি টপিকটা জানে সে পারবে, তার কাছে খুবই সোজা। আর যে টপিক জানে না তার কাছে খুবই কঠিন। ভাইয়া, অসীম তটের সমীকরণ বাইর করার বুদ্ধি কি? মনে করো যে তুমি সূত্র মুখস্থ করো নাই, বাইর করার বুদ্ধি কি? এই যে 1, এই 1 এর জায়গায় 0 বসাই দিবা, ডান পাশে ধ্রুবক 1 এর জায়গায় কত বসাই দিবা? 0। তাইলে ওয়াই স্কোয়ার বাই 16 সমান এক্স স্কোয়ার বাই 25, ওয়াই স্কোয়ার সমান 16/25 এক্স। অসীম তত্ত্ব সরল রেখা, তাহলে সরল রেখার সমীকরণে ফরম্যাট এই যে ওয়াই সমান +/4/5 ইন্টু এক্স। এই যে কই ওয়াই সমান +/4/5 ইন্টু এক্স,
যখন অসীম তটের সমীকরণ চাইবে ডান পাশের ধ্রুবকটার জায়গায় 1 বসাই দিবা, ডান পাশের ধ্রুবকটার জায়গায় 0 বসাই দিবা, ডান পাশের ধ্রুবকটার জায়গায় 0 বসাই দিবা। তারপরে তো ওই যে সবগুলো বাম পাশে y রাখবা, ডান পাশে x নিয়ে যাবা। এই যে 1 এর জায়গায় 0 বসাই দিছি, তারপরে y টা বাম পাশে, ডান পাশে x, বর্গমূল করে দিলেই কাজ শেষ। আচ্ছা বলো তো অসীম তট শুধুমাত্র কোনটার হয়, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? শুধু অধিবৃত্তের হয়, শুধু অধিবৃত্তের হয়। যে আরেকটা শীর্ষবিন্দু, করো করো করো, পোল দিচ্ছি না, তোমরা পোল দিলে পারো না, পড়াশোনা করো না। আর একটা মাস আমার কথা শোনো, এখনো প্রিপারেশন নিয়ে এখনো ভালো মতো একটু ট্রাই করো। অন্তত যারা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাসগুলা করছো, ভার্সিটি ব্যাচে ক্লাসগুলা যারা করছো, খালি ক্লাস লেকচার রিভিশন দেও, খালি ক্লাস লেকচার রিভিশন দেও, আর সময় নষ্ট কইরো না। যারা এগুলা পারতেছো না, আর একটা মাস কষ্ট করো, একটু কষ্ট করে ফেলো। ধরো তোমার এখন গুচ্ছতে ম্যাথে 25-এ 10 পাওয়ার প্রিপারেশন আছে, এই এক মাস পরিশ্রম করলে 15 পাই যাবা। 10-এর জায়গায় 15 কিন্তু অনেক। ধরো তোমার পাওয়ার ক্যাপাবিলিটি আছে 25-এ 7, ধরো এখন বর্তমান অবস্থায় তুমি 25-এ 7 পাইতা, আর এক মাস পরিশ্রম করো 12 পাই যাবা, 5 বাইরে যাবে। 25-এ 12 কিন্তু ভালো, 7-এর চাইতে 12 অনেক ভালো, একটু কষ্ট করে ফেলো। হ্যাঁ, এটা করে দিব না। 3,3 আসছে সবার, বলো সবাই 3,3 বলতেছে। সঠিক উত্তর কি 3,3? দাঁড়াও আমি চেক করে নেই, তোমাদের বিশ্বাস নাই। এটার উত্তর কত, এটার উত্তর কত, এটার উত্তর কত? 3,3। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। একটু ওয়েট, এইটা করো 30 সেকেন্ড, একটু করো 30 সেকেন্ড, এটা করো। কত আসছে এটা? √3/2 আসছে, সবাই পারছো এটা? বলো √3/2 আসছে, সবাই পারছো? আশা করি সবাই পারছো, এটা পারা উচিত, এটা পারা উচিত। ওকে, তো ধরে নিচ্ছি এটা সবাই অ্যাটলিস্ট পেরেছো। এরপরে এই যে এই ম্যাথটা আসতে পারে, খুবই চমৎকার একটা প্রশ্ন, এইবারও আসতে পারে। y² = 3x, x² = 3y, পরাবৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? তোমরা কি জানো এই যে চিত্রগুলা কেমন হয়? y² = 3x, এটার চিত্র এই যে এরকম, আর x² = 3y, এটাই যে এরকম উপরের দিকে। তোমাকে বলছে এই পরাবৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার ঢাল। এই দুইটা পরাবৃত্ত দুইটা বিন্দুতে ছেদ করে, তার মধ্যে একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের মুখস্থ, কোনটা বলো তো? এই দুইটা পরাবৃত্তের দুইটা ছেদবিন্দু আছে, এই দুইটা ছেদবিন্দুর মধ্যে একটা যে মূল বিন্দু, কে কে বুঝতে পারছো? একটা বিন্দু কিন্তু মূল বিন্দু। আরেকটা কথা হবে, এই দুটো সমীকরণ সমাধান করো, এই দুটো সমীকরণ সমাধান করো। খেয়াল করে দেখো, y² = 3x, এখান থেকে মনে করো x বের করো, x = y²/3। এই x মানে এখানে বসায় দাও, এখানে বসায় দাও, y²/3 হোল স্কয়ার সমান 3y। খেয়াল করে দেখো কত আসবে এখানে, 9, 3 নং 27, y⁴ সমান 27y। তাহলে একটা y তো একটা এই বিন্দু তো পাইয়ে গেছি, এন y দিয়ে ভাগ করে দিলেও কোনো যায় আসে না। তাহলে y³ = 27, তাহলে y = 3, y = 3 হইলে এখানে বসাও x² = 3 3 9। এখান থেকে খেয়াল করে দেখো, এই যে y এর মান এখান থেকে কত আসবে, 3³, তাহলে y এর মান যদি 3 হয়,
এই যে এই বিন্দুর ওয়াই এর মান যদি 3 হয় তাহলে এক্স এর মান কত? এই যে এক্স এর মান কত খেয়াল করে দেখো, 9/3 সমান 3। তাহলে ওয়াই এর মানও 3, এক্স এর মানও 3। তাহলে এই বিন্দু 3,3। তাহলে বলো এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখার ঢাল কত হবে? একটা মূল বিন্দু আর একটা 3,3, একটা মূল বিন্দু আর একটা 3,3। ঢাল কত? ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর 3 - 0 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর 3 - 0 1। ঢাল হবে দেখো কোটি দ্বয়ের অন্তর 3 - 0 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর 3 - 0 মানে 1। শেষ। খুবই সুন্দর। শোনো একটা জিনিস খেয়াল রাখবা, এখানে 3x এখানে 3y, এই দুটা যদি সেম হয় তাহলে এই ছেদবিন্দু হবে এই যে এখানে 3,3 সেম সেম। এখানে যদি হয় 4x, খেয়াল করে দেখো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা কি, y স্কয়ার সমান 4ax এবং x স্কয়ার সমান 4ay। এই দুইটার ছেদবিন্দু একটা তো হবে মূল বিন্দু 0,0, আর একটা হচ্ছে 4a,4a। একাডেমিকে রিটার্নে একটা ম্যাথ ছিল মনে আছে? তোমাদের কি মনে আছে বোর্ডে আসে একটা ম্যাথ যে এই দুইটার আবদ্ধ ক্ষেত্রফল বাইর করো? উত্তর ছিল 16a²/3। ওই ম্যাথটা করতে গিয়ে দেখছিলা যে এখানে একটা ছেদবিন্দু মূল বিন্দু একটা 4a,4a। কার কার মনে আছে? তো এখানে এই যে দেখো এখানে এক্স এর সহগ আর এখানে ওয়াই এর সহগ যদি সেম সেম হয় তাহলে এই ছেদবিন্দুটা হবে সেম সেম 4a,4a। তাহলে এখানে হবে 3,3। কাজে যারা একাডেমিকে একটু ভালো মতো পড়ছো তোমাদের কিন্তু এটা দিয়েও মনে রাখা যায় যে ছেদবিন্দুটা হবে 3,3। কি হবে? 3,3। এখানে 4a সেম হইলে ছেদবিন্দু 4a,4a, এখানে 3 সেম 3,3। কাজে একটু বুদ্ধি কিন্তু খাটাইতে হবে। এইবার বলো এই ম্যাথটা, এটা আমি পোল দিচ্ছি, এইটা আমি পোল দিচ্ছি, দেখি কে কে পারে। এইটা পোল দিচ্ছি, পোল দিচ্ছি, দেখি কয়জন পারে। 30 সেকেন্ড এনাফ এইটা পারার জন্য। আরে পোল ক্রিয়েট হস না কেন? এইটা পারার জন্য 30 সেকেন্ড এনাফ। আমি পোল ক্রিয়েট করতে করতেই 10 সেকেন্ড চলে গেছে, মানে তোমরা 40 সেকেন্ড পেয়ে গেছো। পোল ক্রিয়েট করতে করতেই 10 সেকেন্ড শেষ, মানে তোমরা পেয়ে গেছো 40 সেকেন্ড। সবাই ভোট দেও। ফেসবুকে যারা ক্লাস করতেছো একটু প্র্যাকটিস করো, একটু পরিশ্রম করে ফেলো। কষ্ট বিনা সুখ লাভ হয় কি মোহিতে, একটা ভাব সম্প্রসারণ ছিল না এরকম কি জানি? হ্যাঁ একটা ভাব সম্প্রসারণ ছিল, ভুলে গেছি। ওই যে কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তো যারা ভাবতেছো যে গুচ্ছবর্তী পরীক্ষার রেজাল্টের দিন আনন্দ করবা সুখ করবা, এখন কষ্ট করিতে হইবে, দুঃখ বিনা সুখ আসিবে না। ওকে ভেরি গুড। তাহলে সঠিক উত্তর দিছে মাত্র 20/45। এইটা পারো নাই কারা? এরা কারা? কোথ থেকে এলো এরা? হ্যাঁ কি চাইতেছো তোমরা? এই উপবৃত্তের বৃহদক্ষ ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। আগে এটাকে ফরম্যাট বানাও। 4x²/2 2 দিয়ে ভাগ, ডান পাশে 1 বানাইতে হবে। ডান পাশে কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। তাহলে এখানে 2 কাটা নিচে নিয়ে আসতে পারো, x²/1/2 প্লাস y²/2 ইকুয়ালস টু 1। কাটাকাটি করলে পুরোটা তো নিচে নামাই দিতে হবে। 1/2 মানে কি? 1/2 মানে 1/√2 হোল স্কয়ার, আর 2 মানে কি? √2 হোল স্কয়ার। তাহলে এইবার আমাকে বলো এখানে কোনটা বড়, এ বড় নাকি বি বড়? বলো এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? এই কেটা বড়? 1/√2 বড় নাকি শুধু √2 বড়? অবশ্যই শুধু √2 বড়। তাহলে বৃহদক্ষ 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 বৃহদক্ষের দৈর্ঘ্য কি হবে? 2b, 2 × b, 2b সমান 2√2। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য 2b, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2a সমান 2 × এর মান 1/√2। এই যে b এর মান √2 আর a এর মান 1/√2 √2। তাহলে দেখো বৃহদাক্ষ 2√2, ক্ষুদ্রাক্ষ কত? ক্ষুদ্রাক্ষ √2। এই যারা এই যে উত্তর বি দেখাইছো
তোমরা কি ব্যাককল? তোমরা কি বুদ্ধি শুদ্ধি নাই? বৃহদক্ষ বড়, ক্ষুদ্রাক্ষ ছোট। এই যে আগে হবে বৃহদক্ষ, ক্ষুদ্রাক্ষ, তারপরে এটা ছোট এটা বড়, এটা দেখেও তো বোঝা যায় এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তোমরা কি ব্যাককল স্যাককল হয়ে গেল নাকি? হয় এটা সঠিক হবে অথবা এইটা। আগে বৃহদক্ষ পরে ক্ষুদ্রাক্ষ ভাই। এই দেখো এটা বড় এটা ছোট, ভ্যালু দেখেও তো বোঝা যায়। ভ্যালু দেখে বুঝো নাই যে এটা বড় এটা ছোট, এটা সঠিক হইতে পারে। এখানে তো এটা ছোট এটা বড়, এটা হবেই না। এটা ছোট এটা বড়, এটাও হবে না। এটা বড় এটা ছোট, এটা হইতে পারে বৃহদাক্ষ কমা ক্ষুদ্রাক্ষ। তাহলে এটা হইতে পারে অথবা এটা হইতে পারে, তার মধ্যে এটা সঠিক। তো যারা বি দিচ্ছ এই সমস্ত ভুল করবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, অপশনগুলো পড়তে হবে, প্রশ্নে কি চাইছে এটা দেখতে হবে। খালি হুরুম তুরুম করলে হবে না। এটা বলো, এটাও বল দিচ্ছি, এটাও পারা উচিত। এই দেখো জিএসটি 22-23 গরম গরম প্রশ্ন। জিএসটি 22-23 গরম গরম প্রশ্ন, 15-30 সেকেন্ডের পোল দিচ্ছি। দূর উত্তর তো বলে দিছি নাকি? 30 সেকেন্ড বল। আচ্ছা এটা করো। আচ্ছা আমি বলে দিই উত্তর 15, উত্তর 15 পোল দিলাম না, আগে করো, করে মিলাও। এই যে উপবৃত্তের নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তোমাদের কি মনে আছে নিয়ামক রেখা দ্বয়ের মধ্যে দূরত্ব কি আছে? আগে আমাকে বলো এখানে এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? এ বড়। এ হচ্ছে √30, এ হচ্ছে √30, বি হচ্ছে √14। এটা তো দেখেই বোঝা যায়। এ স্কোয়ার মানে 30, তাহলে এ সমান √30, বি স্কোয়ার সমান 14, মানে বি সমান √14। তাহলে এ বড় বি ছোট। তাহলে বলো এ গ্রেটার দেন বি, নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমাদের কি মনে আছে? চিত্র এঁকে যে বুঝাইছিলাম, কেন্দ্র থেকে এই দিকের নিয়ামকের দূরত্ব ছিল a/e, এই দিকে ছিল a/e, তাহলে টোটাল দূরত্ব কত বলো? 2a/e। কার কার মনে আছে? কেন্দ্র থেকে এই দিকের নিয়ামকের দূরত্ব a/e, এই দিকেরটা a/e, দুইটার দূরত্ব কত? 2 × a/e, এই দিকেরটা a/e, এটা a/e, দুইটার দূরত্ব 2 × a/e। তাহলে এ জানি, ই বাইর করতে হবে আগে, উৎকেন্দ্রিকতা √1 - b স্কয়ার মানে 14 ডিভাইড বাই a স্কয়ার মানে 30। তাহলে বিয়োগ করে দিলে √, উপরে 30 থেকে 14 গেলে 16, নিচে 30। তাহলে √, করলে 4, 16 কে করলে 4, নিচে √30। ওকে ফাইন, এইবার বসায় দাও 2 × এ এর মান হচ্ছে √30 ডিভাইড বাই ই, এর মান হচ্ছে 4/√30। তাহলে গুণ করলে উপরে 30, √30 আর √30 30 হয়ে যাবে, নিচে 4 আর 2 কাটলে 2, 15। দেখছো কত সুন্দর সুন্দর ম্যাথ আসে? আচ্ছা গুচ্ছবর্তী পরীক্ষায় কি সুন্দর সুন্দর ম্যাথ আসে, পড়ে গেলেই যে পারবা বিশ্বাস হয়। আর 5টা ম্যাথ কঠিন এবং বড় থাকবেই। 25টা এমসিকিউ এর মধ্যে 5টা এমসিকিউ আগেই বাদ। ওই 5টা ইজি থাকলেও ক্যালকুলেশন বড় হবে। ওটা যদি সময় পাও, বাদ মানে যে তুমি পারলেও দিবা না এরকম তো না। কেউ আবার ভাইবো না যে ভাই বলছে বাদ মানে আমি 20টা বেশি দেখাবো না। এখন যদি সময় থাকে, নর্মালি ম্যাথে 20টা দাগানোর পরে দেখবা যে বা 20টার মতো অ্যান্সার করার পরে আর সময় থাকে না। তো যেগুলো বড় বড় ম্যাথ ওগুলো তুমি আগে করতে যাবা না, বড় বড়গুলো আগে বাদ দিয়ে বাকি 20টা যেগুলো ছোট এগুলো করবা। ঠিক আছে ফাইন, ভেরি গুড, ওকে ঠিক আছে। এই যে দেখো গতবারও আসছে কেন্দ্র, এই পারবা না, এটা =0 হবে, =0 লেখা নাই, =0। বলো কেন্দ্রের স্থানাঙ্ক কে কে পারবা? উপবৃত্তের কেন্দ্র ফরম্যাট বানাইতে হবে, এগুলো প্র্যাকটিস করবা, ফরম্যাট বানাবা প্র্যাকটিস করবা, ফরম্যাট বানাবা প্র্যাকটিস করবা। এই যে দেখো নিয়ামকের পাদবিন্দু, আচ্ছা ওয়েট, নিয়ামক দ্বিঘাকের পাদবিন্দু আমাকে বলো তো তোমরা কমেন্টে দেখি। y² = 4x, এটার নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক কি? আর x² = 4ay, এটার নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক কি? দেখো কে কে পারো। আগে তো এটাকে ফরম্যাট বানাইতে হবে ভাই, ফরম্যাট বানানোর ম্যাথ ক্লাসে অনেক করাইছি, একাডেমিকেও করছো, দেখি কয়জনের মনে আছে, দেখি আসামি ধরি, কমেন্ট করো। কেউ যদি এইগুলা না জানে তাহলে তো এটা সে পারবে না। হ্যাঁ
এটাকে আগে এই ফরম্যাট বানাবা, এখানে ওয়াই এর এক্স এর উপরে স্কয়ার আছে, এক্স এর উপরে স্কয়ার আছে, এক্সটা বাম পাশে রেখে হোল স্কয়ার বানাবা, বাকি সব ডানে নিয়ে যাবা। বলো ওয়াই স্কয়ার সমান 4x, এটা নিয়ে আমরা কিন্তু বাম পাশে -a,0, আর এটা কত, এটা 0, -a। এই দুইটা কার কার মনে আছে সত্যি করে বলো? এইগুলা যদি মনে না থাকে তাহলে কিন্তু এই ম্যাথ পারবে না। দেখো ঘটনা দেখো, ওয়াই স্কয়ার সমান -4x, এই বাম পাশে ছিল নিয়ামক, পাদবিন্দু ছিল -a,0, আর এক্স স্কয়ার সমান 4y, নিচে ছিল নিয়ামক 0, -a, 0, -a, এগুলো SW, এগুলো করবা। ওকে, লাস্ট কনিকের লাস্ট ম্যাথ বলো, এইটা বলো। যে কনিকের প্যারামেট্রিক সমীকরণ এই যে পড়াইছি। আচ্ছা আগে আমাকে বলো, আমার প্রথম প্রশ্ন, এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? দেখে বলো, কিছু না লিখে, কিছু লেখা যাবে না, দেখেই বলতে পারা উচিত। যারা ক্লাস করছো আগে বলো, এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? পরাবৃত্ত, ভেরি গুড। এই একজন বলছে উপবৃত্ত, এই যে ধরছি, আসামি ধরছি। এই এটি স্কয়ার, 2at দেখা মাত্রই বুঝতে হবে এগুলো পরাবৃত্ত। তুমি একটা থেকে টি এর মান বের করে দেখো, আগে এখান থেকে টি সরাইতে হবে। কি সরাইতে হবে? টি সরাইতে হবে, যে এখান থেকে টি সরাও, টি সরানো বুদ্ধিকে এখান থেকে টি এর মান বের করে ওখানে বসাই দাও। টি সমান y/2a, দেখো টি এর মান কত, y/2a। এবার এখানে টি এর মান বসাই দাও, শেষ। যে কোনো একটা থেকে টি এর মান বাইর করে একটাতে বসাই দাও। x - 3 / a সমান টি স্কয়ার। দেখো x - 3 আর a দিয়ে ভাগ টি স্কয়ার, তাহলে টি এর মান বসাই দাও। x - 3 / a টি স্কয়ার, y স্কয়ার, টি এ কে স্কয়ার করলে 4a স্কয়ার, কাটাকাটি করো। x - 3 সমান y স্কয়ার বাই a স্কয়ার, আর এটা a কাটা 4a, তাহলে y স্কয়ার সমান 4a × x - 3, শেষ। এটা পরাবৃত্ত। এইবার বলো এটার শীর্ষবিন্দু কি হবে? এটার শীর্ষবিন্দু কি? x এর জায়গায় আছে x - 3, x - 3 সমান 0 হলে x সমান 3, আর y এর জায়গায় y নিজেই আছে, y এর জায়গায় y নিজেই আছে। 3, 0 কে কে বুঝছো? 3, 0 কে কে বুঝছো? খুবই সিম্পল, টু মাচ ইজি। যে এখানে x - 3 এর টি স্কয়ার, তুমি এইভাবে রেখেও টি এর মান বসাতে পারো। টি কে এক পাশে রেখে বাকি সব বাম পাশে নিয়ে এসে মান বসাই দিয়েছি, ইজি হয়ে গেছে, শেষ। বলো এই যে আমরা, তারপরে এই যে এটা দেখো, জিএসটি 20-21 আসছিল, উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক। এটা একটু বড় মেথ, আগে উপকেন্দ্র বাইর করবা, তারপরে পোলার স্থানাঙ্ক, দুইটা টাইপ মিক্স করে দিছে। তোমাকে বলতে পারে একটা পরাবৃত্তের উপকেন্দ্র বাইর করো, তো এখানে আগে বাইর করবা, তারপরে সেটার পোলার স্থানাঙ্ক সরল লেখায় পড়ছো, কার্তেশীয় থেকে পোলার সরল লেখায় পড়ছো। এইবার বলো, আমরা কণিকের যে ম্যাথগুলা করলাম, একটু ভালো মতো প্র্যাকটিস করলে এগুলা পারা যাবে নাকি যাবে না? বলো, আমরা কণিকের যে ম্যাথগুলা করলাম একটু ভালো মতো প্র্যাকটিস করলে এগুলা পারা যাবে নাকি যাবে না? এখন আমি খুঁজতেছি স্থিতিবিদ্যার ম্যাথ। এই যে দেখো, একটু প্র্যাকটিস করে, এখন নতুন করে পড়ানোর কিছু নাই। ভার্সিটি ব্যাচের লেকচার শিটগুলা খালি রিভিশন দেও, আর কিচ্ছু লাগবে না। এতটুকু পরিশ্রম করো আর পরীক্ষাগুলা দেও, যে পরীক্ষাগুলা নিচ্ছি পরীক্ষাগুলা দেও। এই যে এই টাইপের ম্যাথ ক্লাসে করাইছি, শর্টকাট আছে, কার কার মনে আছে? দ্রুত করো। f এবং 2f, f, 2f, এই মানের দুইটা সমবিন্দু বলে লব্ধির ক্রিয়া দিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2f এবং 2f + 2, আরেকটা হচ্ছে 2f, আরেকটা হচ্ছে 2f + 2। লব্ধির ক্রিয়া দিক একই থাকে, লব্ধির ক্রিয়া দিক যদি একই থাকে তাহলে বলদের অনুপাত এখানে f/2f এবং এখানে 2f/2f + 2 সমান, মনে আছে? এখানে অনুপাত, এখানে নিচে ছোট বাই বড়, বাম পাশে যদি উপরে ছোট নিচে বড় লিখো, তাহলে ডান পাশেও উপরে ছোট নিচে বড়, নাহলে তো অনুপাত সমান হবে না। এইবার দেখো f কাটা কত আসতেছে, 2f + 2 সমান 2 × 2 = 4f। তাহলে খেয়াল করে দেখো, 4 থেকে 2 গেলে 2f, 2f সমান 1, f সমান কত? 1, f সমান 1। ভেরি গুড, সবাই বুঝছো? কারা কারা বুঝো নাই হাত তুলো, কে কে বুঝোনি হাত তুলো। এরপরে এইটা
এইটা কিছু না লিখে উত্তর, তোমাদেরকে ক্লাসের মধ্যে এগুলো মুখস্থ করে ফেলতে বলছিলাম, কে কে মুখস্থ করছে আমি জানি না। এটার উত্তর যে 120 ডিগ্রি, এটা কে কে জানো? দুইটি সমান বলে লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয়, দ্বিতীয়টি মানে দুইটা তো সমানই, প্রথম বলের মান আর দ্বিতীয় বলের মান তো সমান, মানে দুইটা সমান বলে লব্ধি যদি এদের মানে সমান হয়, এই দুইটা বলে লব্ধি যদি পি হয়, তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি মুখস্থ করতে বলছিলাম, কার কার মনে আছে? দুইটা সমান বলে লব্ধি, হ্যাঁ পোল দিব। আচ্ছা এরপর একটা পোল দিচ্ছি, সবাই পোল দাবি করতেছে। এইটা আগে বলো বুঝছো কে কে? হ্যাঁ আগে এগুলা বুঝো, এগুলাই আসবে, ইজি ইজি প্রশ্নই আসে, বাঘ ভাল্লুক আসে না, বাঘ ভাল্লুক আসে না। এই যে এইটা পোল দিচ্ছি, এইটা যারা যারা পারবে না এদেরকে ধরে আজকেই মারবো, ক্লাসেই মারবো, ক্লাসেই মাইর হবে। এইটা সঠিক উত্তর দেও। 30 সেকেন্ডের পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল। পোল ক্রিয়েট করতে করতেই 10 সেকেন্ড বোনাস, মানে তোমরা 40 সেকেন্ড পাচ্ছ। এইটা যে যে পারবে না ক্লাসের মধ্যেই মাইর খাওয়ার জন্য প্রস্তুত হও। সামান্তরিক সূত্রের ম্যাথ এটা, এটা কোন সূত্রের ম্যাথ? নান আদার দেন সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র জানে না এমন কেউ আছো? এমন কেউ নাই, এমন কেউ নাই। সামান্তরিক সূত্র জানে না যারা, কিছুই পারে না তারা। আয় হায় রে, এটাও পারো না? আচ্ছা এটা মনে হয় 30 সেকেন্ডে ক্যালকুলেশন করতে পারো নাই। এটা তো 2 নিউটন। কি বলছে? এক বিন্দুতে 45 ডিগ্রি কোণে আলফা 45 ডিগ্রি, ফি এবং √2n বলে লব্ধি √10n, মানে n মানে তো নিউটন, তা লব্ধি স্কয়ার। সামান্তরিক সূত্র লব্ধির বর্গ সমান বল দয়ের বর্গ, ধরো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটাকে স্কয়ার করলে কত? 2 প্লাস 2 ইন্টু পি ইন্টু √2 কস 45 ডিগ্রি। কোন সূত্র বসাইছি? মনে করো যে এই বলটা পি, এটা কিউ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা সমান লব্ধি স্কয়ার। লব্ধি হচ্ছে √10, স্কয়ার করলে হয়ে যাবে 10, তাহলে 10 সমান পি স্কয়ার প্লাস 2 প্লাস, খেয়াল করে দেখো কস 45 ডিগ্রির মান কত? কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, কাটাকুটি 2p। খেয়াল করে দেখো এই যেখানে কি, এই যে √2 কাটা থাকতেছে কত? 2p। তাহলে এইবার ক্যালকুলেশন করে দেখো, এইবার ক্যালকুলেশন করে দেখো কি আসে? পি স্কয়ার প্লাস 2p, 2 থেকে 10 গেলে কত? 8, মাইনাস 8 সমান 0। এইবার এখান থেকে এই কি ব্যাপার, আমি কি ভুল করলাম কোথাও? কোথাও কি ভুল করলাম? এটা তো মিলতেছে না নাকি? কোথাও কি ভুল করলাম? এটাকে স্কয়ার করলে 10, পি স্কয়ার প্লাস √2 স্কয়ার 2, 2p √2, 2p কিউ 1/√2, কাটাকাটি 2p। কোথাও কি ভুল করলাম? এটা কি মিডল ফ্যাক্টর হচ্ছে? এটা তো মিডল ফ্যাক্টর, 4 দুগুণে 8, দেখো হচ্ছে তো মনে হয়, 4 দুগুণে 8 হবে তো, প্লাস 4p মাইনাস 2p মাইনাস 8 সমান 0 হচ্ছে তো। p কমন গেলে p প্লাস 2p মাইনাস p কমন গেলে p প্লাস 4p প্লাস 4 মাইনাস 2 কমন গেলে, হ্যাঁ ঠিক আছে তো, p প্লাস 4 সমান 0। তার বলে কি আসতেছে? একটা হচ্ছে p প্লাস 4, একটা হচ্ছে p মাইনাস 2, p মাইনাস 2 সমান 0। তাহলে সুতরাং p প্লাস 4 সমান 0 হলে p এর মান -4, আর p মাইনাস 2 সমান 0 হলে p এর মান +2। আমরা এখানে শুধু পজিটিভটা নিব, আমরা এখানে মান নিচ্ছি। বলো এগুলো কিন্তু মান। বলো ভেক্টর বা বলের মান কি নেগেটিভ হইতে পারে? বলের মান কি নেগেটিভ হইতে পারে? বলো মান। কোন ভেক্টরের মান, মান মানে দৈর্ঘ্য, কোন ভেক্টরের মান মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না, দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না। তাহলে উত্তর কত? √2। শেষ, বুঝছি। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে ফাইন 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 ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে এরপরে এই যে এটাও মুখস্থ রাখতে বলছিলাম, কার কার মনে আছে? যদিও ক্যালকুলেশন বড় না, এটা কিন্তু অনেকবার আসা ম্যাথ। তাহলে ক্যাপিটাল পি হবে
নর্মালি বলকে ক্যাপিটাল পি দিয়ে লেখা হয়। মনে আছে এগুলো একাডেমিকে না তো ভার্সিটি ক্লাসে বলছিলাম যে 3p 2p, বল দেয় লব্ধি আর, একটাকে দ্বিগুণ করলে আর লব্ধি দ্বিগুণ হয়ে যায়, বল দিলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা কিন্তু 8.1 বোর্ডে আসা, অনেকবার আসা মেথ। এটা 8.1 8.1 অনেকবার বোর্ডে আসা মেথ। ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এবার এটা পোল দিচ্ছি, এইটা পোল দিচ্ছি, দেখি কয়জন পারে। এইটা পোল দিচ্ছি, আচ্ছা এটা তো বেশি সোজা, আচ্ছা তাও আর একটা পোল দিই। এগুলো বেশি সোজা, খালি নিজে বাসায় পড়ো, নিজে বাসায় একটু কষ্ট করো, কষ্ট না করলে কিভাবে হবে? দুইটি সমান ব্যাগের মধ্যবর্তী কোণ, এটা ব্যাগ হোক বল হোক যা খুশি তা হোক, বল ব্যাগ সবই তো ভেক্টর। তুমি চিন্তা করো, দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি যে কোনো ব্যাগের সাথে বা বলের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটা এর মান কত হবে? ভাই সমান ব্যাগ মানে সমান ভেক্টর, দুইটা ভেক্টর সমান হইলে, তোমাদের কি মনে আছে, ধরো এটা পি, দুইটা ভেক্টর সমান হইলে এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাইলে লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। কে জানো? লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা তো মুখস্থ। দুইটা ভেক্টর যদি সমান সমান হয়, তাইলে এই সমান দুইটা ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ঘটনা ক্লিয়ার? এই যে দেখো, এই যে গতবার ম্যাথটা আসছে, খুবই চমৎকার ম্যাথ। গতবার না, হ্যাঁ আগের বার আর কি, 22-23-24 এখনো হয় নাই, মানে এইটাই তো গতবারের প্রশ্ন। দেখো খুবই ইজি, খুবই চমৎকার প্রশ্ন, অনেকে প্রশ্ন বুঝবেই না। এরকম ম্যাথ ক্লাসে করাইছি ভার্সিটি ব্যাচে ক্লাসে। তিনটি সমতুল্য বল পি কিউ এবং আর কোন বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। যদি পি ও কিউ এর মান যথাক্রমে, পি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, এটা পি এটা কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ π/2 হয়, মানে 90 ডিগ্রি হয়, তাহলে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? ওয়েট দেখো, এই যে পি কত, 5√3, 90 ডিগ্রি। দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এই দেখো কিউ সমান 5 নিউটন, 5। দেখো এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তোমাকে বলছে এরা সাম্যাবস্থায় আছে, আর এবং কিউ এর মধ্যবর্তী, ধরো এই যে আর, এই যে আর, তোমাকে বলছে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? এইটা কত? আগে বলো প্রশ্ন কে কে বুঝছো? পি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, তোমাকে বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এতটুকু চিত্র কিন্তু আঁকাইতে হবে পরীক্ষায়, নাহলে বুঝতে পারবে না তুমি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এতটুকু 90 ডিগ্রি, এতটুকু 90 ডিগ্রি, শুধু এটা বাইর করতে পারলে কাজ শেষ। কে কে বুঝতেছো বলো? এই যে ধরলাম এটা আলফা, এটা 90 ডিগ্রি, তাইলে আর এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 প্লাস আলফা। আগে বলো একটু কে কে বুঝছো? 90 ডিগ্রি প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা। আচ্ছা ওয়েট, এখন তোমাদের কি মনে আছে যে তিনটা বলের লব্ধি কখন শূন্য হয়? সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা মানে লব্ধি শূন্য। তোমাদের কি মনে আছে যে তিনটা বলের লব্ধি শূন্য হয় কখন? যখন এই দুইটা বলের লব্ধির মান হবে এই তৃতীয় বলের মানের সমান এবং কাজ করবে ঠিক বিপরীত মুখে। কে কে বুঝতেছো বলো? কে কে বুঝতেছো? এই যে এই তিনটা বল পি কিউ আর এর লব্ধি 0 হবে কখন? যখন পি এবং কিউ এর লব্ধি হবে এই আর এর সমান এবং কাজ করবে বিপরীত মুখে, তখন এটা কাটাকাটি চলে লব্ধি হয়ে যাবে 0, কাটাকাটি গিয়ে লব্ধি হয়ে যাবে 0। তাহলে আর এর মান কত বলো? আর এর মান কত দেওয়া? আর এর মান কত দেওয়া? এই আর এর মান কত দেওয়া? আর এর মান তো দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই, সমস্যা নাই, আর এর মান তো লাগবে না, আমি এই অ্যাঙ্গেলটা বার করলে তো। আচ্ছা আর এর তো মান তো লাগতেছে না আমার, তোকে এই অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা আলফা, এটা আলফা হইলে এটাও আলফা, এটা আলফা হলে এটাও আলফা। আলফা না ধরো, এটা থিটা ধরো, মানে এটা ধরলেই হইলো, আলফা ধরো অথবা থিটা ধরো। নর্মালি আমরা এটা তো লব্ধির অ্যাঙ্গেল হয়ে যাবে, লব্ধির অ্যাঙ্গেল। তো আলফা না ধরে আচ্ছা এটা হইলে গেছে, ধরছি মানে ধরছি, ধরো এই যে এটা আলফা। তাহলে সূত্র মনে আছে তোমাদের? ওই যে টেন থিটার সূত্র, এখানে আলফা ধরছি, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে। আর বাকি যে বলটা আছে উপরেও থাকবে নিচেও থাকবে,
উপরে সাইন আলফা, উপরে সাইন 90, এই যে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আলফা 90। নর্মালি আমরা এটাকে ধরি থিটা, এটাকে ধরি আলফা। এখানে আমি লিখার সময় এটাকে আলফা ধরছি, এই জন্য এটা আলফা। ডাজেন্ট ম্যাটার এট অল, তুমি একটাকে একটা ধরলে হলো, এটা থিটা ধরো আলফা ধরো, ডাজেন্ট ম্যাটার। উপরে সাইন 90, নিচে সাইন 90। খেয়াল করে দেখো, এইটা আলফা হলে এটা আলফা, এটা বাইর করতে পারলে কাজ শেষ। এই দুইটার লব্ধি হবে আর, তাহলে আমার অ্যাঙ্গেল দরকার, আমার তো আর এর মান জানার দরকার নাই। তাহলে কি হবে, টেন থিটা সমান, সূত্র হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, এবং বাকি যে বলটা আছে উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে সাইন আলফা নিচে কজ আলফা। ধুরু, এটা সাইন কেমনে হইলো, উপরে সাইন আলফা নিচে কজ আলফা। এইবার আমাকে তোমরা বলো, টেন আলফা সাইন কজ 90 মান কত? কজ 90 মান হচ্ছে 1, আর সাইন 90 মান কত? হ্যাঁ সরি, সাইন 90 মান হচ্ছে 1 আর কজ 90 মান 0। তাহলে উপরে 5, নিচে 5√3, কাটাকাটি গিয়ে থাকবে 1/√3। সুতরাং টেন কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রি মান, 30 ডিগ্রির মান। তাহলে 90 + 30, 90 প্লাস আলফা, আলফার হচ্ছে 30, 90 + 30 মানে 120 ডিগ্রি। তাহলে উত্তর 120 ডিগ্রি। 120 ডিগ্রি কই? 120 ডিগ্রি মানে 2π/3। কে কে বুঝছো বলো? 120 ডিগ্রি মানে 2π/3, 120 ডিগ্রি মানে 2π/3। কে কে বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই দুইটা যেহেতু লম্ব ভাবে আছে, তাহলে এর লব্ধি প্রথম চতুর্ভাগে থাকবে, তাহলে এটার উল্টাটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যে 90 এর বেশি হবে, এটা কে কে বুঝছো? এটা যে 90 এর বেশি হবে, এটা কে কে বুঝছো? উত্তরে কিন্তু এটাও হবে না, এটাও হবে না, এটা কিন্তু 90 এর ছোট। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, কম সময়ে অ্যান্সার করার বুদ্ধি কি? কম সময়ে অ্যান্সার করার বুদ্ধি কি তোমরা খেয়াল করে দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই যে এই দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে, কারণ কি? এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে তার বিপরীতে, যেহেতু এদের মান হবে সমান এবং কাজ করবে বিপরীতে, তাহলে এই প্রথম চতুর্ভাগের বিপরীতটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে এই যে কিউ, এর সাথে তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল অবশ্যই, দেখো এতটুকুই তো 90 চেয়ে বেশি হবে, অবশ্যই কি হবে? 90 চেয়ে বেশি। তাহলে এটাও তো 90 সাথে ছোট, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর এটা কত? এটা ভাই এটা কত? দেখো এটাও তো হবে না, এটাও তো হবে না। আচ্ছা এটাও তো হইতে পারে, এটা কত? π/4 মানে কত? খেয়াল করে দেখো, 45, 3 45 কত? 135। এটা হইতে পারে, বাট এই দুইটার মধ্যে সঠিক উত্তর কোনটা? 2π/3। কেমনে? জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করলে কাজ শেষ। আচ্ছা শোনো, এখন অনেকেই বলতে পারো ভাই এই ম্যাথটা তো করতে অনেক সময় লাগবে। তোমাকে আমি বুঝাইছি অনেক বেশি সময়ে, তুমি আগে এখন চিন্তা করো, তুমি আগে বোঝো যে এই ম্যাথটা করার জন্য শুধু আলফা বের করলে কাজ শেষ। আগে বোঝো, আলফা বের করতে পারলেই কাজ শেষ, কারণ এটা আলফা হলে এটাও আলফা, তারপরে খালি 90 যোগ করে দেওয়া। আর আলফা বের করার বুদ্ধি কি? তুমি এটাকে মনে মনে থিটা ধরো বা আলফা ধরো, টেন থিটা সমান জাস্ট এই সূত্রটা। এই জিনিসটা যে বুঝতে পারবে তার কাজ হচ্ছে শুধু এই জিনিসটা বের করা, আলফা বের করা বা টেন থিটা বের করা। থিটা ধরো বা আলফা ধরো, টেন থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এবং বাকিটা উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে সাইন আলফা নিচে কজ আলফা। এই উপরে অ্যাঙ্গেল কত? দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই যে 90 ডিগ্রি। দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 90 ডিগ্রি। শেষ। বুঝে বুঝে প্র্যাকটিস করলে কম সময় পারা যাবে। লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ ক্লাসে করাইছি। এরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভার্সিটি ব্যাচে ক্লাসে করাইছি। কার কার মনে আছে? এই যে একটা বোঝা, এই যে একজন লোক এই যে এমনে এমনে বোঝা নিয়ে যাইতেছে, মনে আছে? এটা সময় দিই, দাঁড়াও 1 মিনিট সময় দিই, কে কে পারে? লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। তারপর ধুমায়া বাসায় প্র্যাকটিস করবা, বাসার মধ্যে ধুমায়া প্র্যাকটিস করবা, একদম প্র্যাকটিস করতে করতে পড়তে পড়তে টেবিল একদম চেয়ার টেবিল যাতে পড়তে পড়তে এরা অসহায় হয়ে যায়, এমন পড়াশোনা করো। আমি 1 মিনিট সময় দিচ্ছি এটা। আচ্ছা অলরেডি 20 সেকেন্ড চলে গেছে, আর 30 সেকেন্ড দিলাম। এই ম্যাথগুলা ক্লাসে করা থাকতে হবে, নাহলে পরীক্ষায় পারবা না। এই ম্যাথগুলো যদি ক্লাসে করা থাকে তাইলে তুমি পারবা, যদি ক্লাসে করা না থাকে তাইলে কিন্তু পারবা না। ভালো মতো বুঝছো, এগুলা পড়া থাকতে হবে। ক্লাসের মধ্যে করাইছিলাম যে একটা বোঝা বেঁধে, পিছনে একটা বোঝা, একটা লোক হাত দিয়ে এভাবে ধরে রাখছে,
চিত্রটা মনে করলেই তো কাজ শেষ। এই যে মনে করো যে হাত দিয়ে চাপ দিয়ে রাখছে, ধরো হাতের চাপ পি, আর বোঝা এই যে এখানে বোঝাটা ঝুলে রাখছে, বোঝাটা ধরো ডাব্লিউ, তাহলে লোকের কাঁধের উপর টোটাল চাপ হবে ডাব্লিউ প্লাস পি। মনে আছে কার কার? ধরো এই যে একজন একটা লোক বোঝা নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এটাকে কয়জন পারছে, আগে দেখি এটা সঠিক উত্তর দিয়েছে কয়জন। 16 আউট অফ 32, অর্ধেক মানুষ পারছে। এটা উত্তর 3W, অর্ধেক মানুষ সঠিক উত্তর দিছে। দেখো চিত্রটা বুঝতে পারলে কাজ শেষ। এই যে একটা লোক একটা বোঝা মনে করে যে ডাব্লিউ, এই লাঠির মধ্যে একটা বোঝা ডাব্লিউ ওজন একটা বোঝা বহন করে নিয়ে যাচ্ছে তার কাঁধে, এবং সে এটাকে ঠিক রাখার জন্য এখানে পি পি পরিমাণ ওজন নিচের দিকে হাত দিয়ে বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে পি এই ডাব্লিউ দুটা লোভ দিয়ে হবে তার কাঁধের উপর, ডাব্লিউ প্লাস পি। এখন তোমাকে বলছে এই যে এটা লোকের কাঁধ, ধরো এটা লোকটা এই যে এটা লোকের কাঁধ, এই হাত দিয়ে সে এখানে ধরে রাখছে, হাত দিয়ে বল প্রয়োগ করতেছে নিচের দিকে পি, আর নিচের দিকে একটা বোঝা ঝুলে রাখছে ডাব্লিউ, এবং এই দুটো লোভ দিয়ে হবে ডাব্লিউ প্লাস পি। তোমাকে বলছে যে লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে, অর্থাৎ কাঁধ হতে বোঝার দূরত্ব 1 মিটার এবং কাঁধ হতে হাতের দূরত্ব 0.5 মিটার, 0.5 মিটার। দেখো প্রশ্নে বলা আছে এই যে কাঁধ হতে বোঝার দূরত্ব 1 মিটার এবং কাঁধ হতে লোকের হাতের দূরত্ব 0.5 মিটার হলে লোকের কাঁধের উপর চাপ কত? এই যে কাঁধের উপর চাপ হচ্ছে, এইটা কাঁধের উপর চাপ, টোটাল কাঁধের উপর চাপ হচ্ছে ডাব্লিউ প্লাস পি। এখন তুমি খেয়াল করে দেখো যতগুলো অপশন আছে কোথাও পি আছে, পি হচ্ছে হাত দিয়ে কত বল প্রয়োগ করতেছে বা চাপ প্রয়োগ করতেছে, এটা তো আমরা ধরে নিছি পি। প্রশ্নে কিন্তু কোথাও পি দেওয়া নাই। এই লোকটা হাত দিয়ে নিজের দিকে কতটুকু বল প্রয়োগ করবে সেটা আমরা ধরে নিছি পি। তাহলে পি এর মান বের করতে হবে কেমনে? ওই যে সূত্র ডাব্লিউ ইন্টু 1, ডাব্লিউ এই বল ইন্টু এই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব ইকুয়ালস টু এই বল পি ইন্টু এই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্বের গুণফল 0.5, কত হয়ে যাবে? পি সমান 2W। এই যে সুতরাং লোকের কাঁধের উপর চাপ, এই যে কাঁধের উপর চাপ কত? ডাব্লিউ, আর পি এর মান হচ্ছে 2W, যোগ করলে 3W। শেষ। এগুলা আগে প্র্যাকটিস করে না গেলে পরীক্ষায় পারবা না। ভার্সিটির বেজে ক্লাসগুলো করবা। এখন আজকে ক্লাসের মধ্যে সদৃশ সমান্তরাল বল কি জিনিস, বিসদৃশ সমান্তরাল বল কি জিনিস, এগুলো বোঝানোর সময় নাই। তুমি গেলে এতটুকু জিনিস দেখো, মনে করো একটা লোক পিছনে একটা লাঠিতে ভর বাইদা সে ধরে নিয়ে যাচ্ছে, মনে করো যে ভর ঝুলাইছে ডাব্লিউ, আর সে সামনে হাত দিয়ে অবশ্যই ধরে রাখতে হবে, নিচের দিকে বল প্রয়োগ করতে হবে, নাইলে বস্তুটা মানে এই দড়িটা লাঠিটা সামনে অবস্থায় থাকবে না। ধরলাম সে হাত দিয়ে বল প্রয়োগ করতেছে পি, তাহলে কাদের উপর টোটাল চাপ হবে ডাব্লিউ প্লাস পি। তোমাকে এই ডাব্লিউ প্লাস পি এর মান বের করতে বলছে এবং অপশনগুলো শুধু ডাব্লিউ দিয়ে আছে, তাহলে পি এর মান বের করতে হবে। পি এর মান কেন বের করবো? সূত্র হচ্ছে ডাব্লিউ ইন্টু 1 সমান পি ইন্টু 0.5, এখান থেকে পি চলে আসছে, শেষ। পি এর মান বসাই দিলে কাজ শেষ। এখন বাসায় প্র্যাকটিস যদি না করো পরীক্ষায় কিন্তু বাঘ ভাল্লুক আসবে না। আগামী একটা মাস আমার সাথে তো গুচ্ছের আগে শেষ ক্লাস, গুচ্ছের আগে কিন্তু আমার ক্লাস শেষ, আমার দায়িত্ব শেষ। পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো আগামী একটা মাস, বারবার বলতেছি পরিশ্রম করো। কেন? যার 25-এ ম্যাথে 15 পাওয়ার যোগ্যতা আছে বা ওই লেভেলে প্রিপারেশন আছে, আগামী এক মাস যারা ভালো মতো রিভিশন দিবে সে 15 থেকে তার 20 পাওয়া পসিবল। যার 10 পাওয়ার যোগ্যতা আছে তার 15 পাওয়া পসিবল, যার 5 পাওয়ার যোগ্যতা আছে তার 10 পাওয়া পসিবল। বুঝতেছো? মানে 5 নাম্বার তুমি বাড়াইতে পারবা। আর গুচ্ছতে হায়ার ম্যাথে 5 নাম্বার বাড়ানো মানে এটা হিউজ। তোমার মনে করো যে গুচ্ছে এখন 25-এ তোমার পাওয়ার যোগ্যতা আছে 5, তুমি আরেকটা মাস খালি আমাদের ক্লাস লেখতেগুলো রিভিশন দিয়ে যাও, তুমি 10-12 পাই যাবা। ম্যাথে 12-13, 10-12 পাইলে বাকিগুলাতে নাম্বার তো বেশি উঠে বায়োলজি আর কেমিস্ট্রিতে। সবাই ভালো মতো বায়োলজি আর কেমিস্ট্রি ভালো মতো পড়ো। গুচ্ছতে মনে করো তুমি যদি 100-তে 50 পাও, চান্স হয়ে যাবে শিওর। 100-তে 50-এর মধ্যে তোমরা এভাবে টার্গেট করো যারা একটু লোয়ার কোয়ালিটি মানে একদম ভালো মতো পড়ো নাই। বায়োলজি আর কেমিস্ট্রিতে 15-15 টার্গেট করো, 15-15 30। আর ফিজিক্স ম্যাথে 12-12 24 বা 25 55 থেকে 60। নাম্বার তোলা সহজ হচ্ছে কেমিস্ট্রি বায়োলজিতে, কারণ ওখানে সময় কম লাগে। আর ম্যাথ ফিজিক্স কিন্তু একটু সময় বেশি লাগবেই। কাজেই যারা একটু পিছিয়ে আসো তোমরা বায়োলজি কেমিস্ট্রিটা দিয়ে যদি 15-15 30 তুলে ফেলতে পারো, ম্যাথ ফিজিক্স দিয়ে 12-12 24 পাইলেও তো ভাই 54 55 60 হয়ে যায়। একটু পড়ো, আগামী একটা মাস পড়ো। তো সবাই গুচ্ছের জন্য ভালো মতো প্রিপারেশনগুলো নিতে থাকো। আর আমরা যে মডেল টেস্টগুলো নিচ্ছি, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, সবগুলো ভালো মতো অ্যাটেন্ড করবা। এর পরেও যদি না হয় তাহলে আবার কৃষি গুচ্ছের জন্য আবার আমরা পরীক্ষা নিব। আবার আমরা কৃষি গুচ্ছর আগে তো আরো 2 মাস সময় পাবা, তাই না?
তোমরা গুচ্ছ পরীক্ষাটা ভালো মতো দেও, গুচ্ছতে যেহেতু 17-18 হাজার পজিশন, 17,000-18,000 পজিশন মতো চান্স হয়, অন্তত তুমি 10,000-এর মধ্যে একটা পজিশন ক্যারি করো আগে, চান্স হইছে নিশ্চিত থাকো। এরপরে ঠান্ডা মাথায় আবার কৃষিগুচ্ছ আছে, লাগলে কৃষিগুচ্ছর আগে আবার পেপার ফাইনাল, আবার মডেল টেস্ট, আবার সাবজেক্ট ফাইনাল হবে, আবার ওই স্ট্যান্ডার্ডের পরীক্ষা নিব। তোমরা খালি লেগে থাকো। যারা হতাশায় আছো, ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, রাবি সবি জাবি কোথাও হয় নাই, গুচ্ছতেও হবে না, মনে করো তোমার গুচ্ছতেও হইলো না, তারপরেও যদি কৃষিগুচ্ছ পর্যন্ত লাইগা থাকো, চান্স হবেই। তবে কৃষিগুচ্ছতে তো সবাই পরীক্ষা দিতে পারে না, কৃষিগুচ্ছতে তো অ্যাপ্লিক্যান্ট লিমিট করে দেয়, গুচ্ছতে তো আর লিমিটেশন নাই। তো গুচ্ছটা ভালো মতো টার্গেট করো, জিপিএ যাদের কম আছে, গুচ্ছ তোমাদের জন্য একটা ভালো সুযোগ। তো সবাই ভালো থাকো, আর কি বলবো, আর তো কিছু বলার নাই। এখন মোটিভেশন এই আর নাই ভাই, এখন তোমার নিজের জন্য পড়তে হবে। যাদের অলরেডি 4-5টা পরীক্ষা দিছো কিন্তু চান্স হয়নি, এখন তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, তোমার যাওয়ার জায়গা নাই, এখন এই চিন্তা করে পড়ালেখা করো। এখন মোটিভেশন আসবে নিজের মধ্যে থেকে, এখন মোটিভেশনের কোনো দরকারই নাই, এখন তোমার নিজের মোটিভেশন নিজের মধ্যে থেকে আসবে। তোমার ভিতর থেকে স্ফুলিঙ্গ আসতে হবে যে আমার চান্স পাইতে হবে, 1 মাস আমি আমার নিজের সেরাটা দিয়ে পরিশ্রম করব। তারপরেও যদি না হয় তাইলে কৃষিগুচ্ছ আছে, না হইলে সেকেন্ড টাইম আছে। তাও যদি না হয় পড়াশোনা বাদ অন্য সেক্টর, মানে পড়াশোনা বাদ না, ধরো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লা, সবাইকে যে পড়াশোনা করে পাবলিক ইউনিভার্সিটিতে পেয়ে সাকসেসফুল হইতে হবে এরকম না। ধরো তুমি অনেক পড়লা, তাও কোথাও হইলো না চান্স, ডাজন্ট ম্যাটার এট অল, তুমি তোমার পরিশ্রম করে যাও। সবসময় মেন্টালিটি রাখবা এরকম যে আমি আমার বেস্ট পরিশ্রম করব। তুমি অনেক পড়লা, তাও কোথাও চান্স হইলো না, হইতেই পারে, তাহলে কি তোমার জীবন শেষ না? বাট তোমার মধ্যে তখন স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি আমার পরিশ্রমটা করছি, হয় নাই ভালো কথা, আমার হয়তো সাকসেস হওয়ার জন্য আরো 10টা রাস্তা আছে। পড়াশোনা একটা রাস্তা, তার মধ্যে বড় করে 10টা রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে পড়াশোনা করা। তো তুমি 2 ক্যাটাগরি আছে, যারা পড়াশোনা করেও চান্স পাবে না, ওরা জীবনে শাইন করবেই। তুমি পরিশ্রম করছো, চান্স হয় নাই, কোনো সমস্যা নাই, তুমি পড়ালেখার দিকে না গিয়ে হয়তো অন্য দিকে তোমার সফলতা আছে। আর যারা পড়াশোনা করো নাই, তোমাদের চান্সও হবে না, তোমাদেরকে নিয়ে আমি উদ্বিগ্ন। পড়াশোনা করো নাই, চান্স হয় নাই, তখন কিন্তু বিপদ। তুমি পড়াশোনা করে চান্স না পাও, কোনো সমস্যা নাই, তোমার একবার পড়াশোনা করার অভ্যাসটা হয়ে যাক। পড়াশোনা করার অভ্যাস মানে কি? পরিশ্রম করার অভ্যাস। এই অ্যাডমিশন সিজনে যাদের একবার পরিশ্রম করার অভ্যাস হয়ে যাবে, যেমন আমি আমার লাইফের সবচেয়ে বেশি পরিশ্রম করে আসছি ওই অ্যাডমিশন পিরিয়ডে, ওই 3-4 মাসে এত পরিশ্রম করছি, এখন যত পরিশ্রমের কাজে আসুক না কেন, আমার কাছে মনে হয় এটা তো খুবই কম পরিশ্রম। বুঝতেছো ব্যাপারটা? অ্যাডমিশন টাইমে যেই পড়াশোনাটা করছি, বা বুয়েটের টার্ম ফাইনালগুলোর সময়, 8টা টার্ম ফাইনাল হয় বুয়েটে, 8টা 4 বছরে, 8টা টার্ম ফাইনালের সময় এত পড়াশোনা করছি, এখন কোনো প্রেশারের কাজ পড়লে মনে হয় যে ধুর, এটা তো নর্মাল একটা কাজ, অত প্রেশারের কিছু না। যদি মনে করে যে আমার ভালো জায়গায় চান্স নাও হইতো, এই যে পরিশ্রম করার একটা অভ্যাস, যে পরিশ্রম করার মেন্টালিটি তোমার মধ্যে একবার যদি হয়ে যায়, তাইলে তোমার পাবলিকে কোথাও না হইলেও তোমার জীবন সুন্দর মতো, ওই যে খরস্রোতা নদী, যে নদীর স্রোত আছে, এই নদী কিন্তু আইকা বাইকে একদিক দিয়ে না একদিক দিয়ে কিন্তু ঠিকই পৌঁছে যাবে, রাস্তা কিন্তু সে বানাই ফেলবে। বাট যার মনে করো যে স্রোত নাই, তার কিন্তু টেনশন করার কারণ আছে। এখনো সময় আছে, পড়াশোনা করো, পড়াশোনা করে চান্স না হোক কোনো সমস্যা নেই, তোমার লাইফ থেমে থাকবে না। পরিশ্রম করার অভ্যাসটা একবার করে ফেলো, আগামী 1 মাস এই টার্গেটটা নেও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে বা সংবর্ধনা অনুষ্ঠানে বা রাস্তাঘাটে। জানি না তোমাদের সাথে আর ক্লাসে দেখা হবে কিনা। কৃষিগুচ্ছ পরীক্ষার আগে হয়তো আমরা মডেল টেস্ট নিব, বাট আবার ক্লাস হবে কিনা আমি শিওর না। বাট অনেকের সাথে হয়তো গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে, অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যাবে, হঠাৎ করে একদিন দেখবা দেখা হয়ে গেছে। তো দেখা হইলে বলবা যে আমি অমুক ভার্সিটিতে এই ব্যাচের স্টুডেন্ট বা অমুক ব্যাচের স্টুডেন্ট। মোটামুটি এখানে যারা আছো তোমরা তো অনেকে হয়তো এফআরবিতে ছিলা, অনেকে একাডেমিক ব্যাচে ছিলা, বাট এখন তো তোমাদের পরিচয় যে তোমরা ভার্সিটি ব্যাচে ছিলা। তো পড়াশোনা করো, দেখা হয়ে গেলে বলবা যে আমি অমুক ব্যাচে ছিলাম, আপনার ক্লাস করছি, এখন এই করতেছি, যেই করতে যাই পড়ো না কেন, পাবলিকে চান্স পাইলেও ভালো, না পাইলেও খারাপ না, বাট পরিশ্রম করার মেন্টালিটি রাখো, তোমার জীবন কোথাও না কোথাও গিয়ে একটা লাইন ঠিকই খুঁজে নেবে। টাটা।